জাস্ট 3টা কাজ এক্সাম হলে যাওয়ার আগে করে যাও। নাম্বার 1, সবগুলো মূল ভাব তোমরা পড়ে ফেলবে। নাম্বার 2 হচ্ছে শব্দার্থ এবং তার নিচে বড় বড় লাইনের যে ব্যাখ্যাগুলো দেওয়া থাকে সেটাও পড়ে যাবে। তুমি শতভাগ এমসিকিউ প্রশ্ন আনসার করতে পারবে। আবার বলে দিচ্ছি, আমাদের টোটাল গদ্য হচ্ছে কতটি? 15টি। প্রত্যেকটা থেকে যদি আমরা 20টি করে এমসিকিউ ধরি তাহলে 300 হয়ে যাচ্ছে। অনুরূপভাবে যদি আমরা এখানে 15টি পদ্য ধরি বা কবিতা ধরি সেক্ষেত্রেও কিন্তু সেম হচ্ছে প্রায় 300টি। এতগুলো তুমি কিভাবে পড়বে? নাম্বার 2, আমাদের হচ্ছে কি নাটক এবং উপন্যাস। এখানেও কিন্তু সেম। নাটক এবং উপন্যাস থেকে এখন আমি সাপ্লিমেন্ট বলো, গাইড বলো, টেস্ট পেপার বলো, মূল বই সাহিত্য আসেই। টোটাল বিশ্লেষণ করলে 1500 থেকে প্রায় 3000-এর মতো এমসিকিউ আছে। আমি গতকাল 15টি গদ্য দিয়ে দিয়েছি তোমাদের একত্রে। যারা ভিডিওটি দেখোনি, প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকলে অবশ্যই দেখে নিবা। আজকে হচ্ছে লাস্ট পার্ট, সবগুলো থাকবে, পদ্য, নাটক, উপন্যাস সবগুলো দেওয়া থাকবে। আমি নিশ্চিত, জাস্ট এটাই পড়ে যাও। আর সাথে 3টা কাজ করতে বললাম, মূল ভাব, শব্দার্থের সাথে বড় লাইনগুলো থাকবে সেটা ব্যাখ্যা সহ পড়ে যাবে। অফকোর্স কবিতার অংশ কিন্তু অবশ্যই দেখতে হবে, এক্সট্রা কিছুই লাগবে না। সবার আগে তুমি এমসিকিউ আনসার শেষ করতে পারবে। আগামীকাল খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও থাকবে, কিভাবে তুমি 7টি সৃজনশীল প্রশ্ন 10 মিনিট আগেই শেষ করবে সেটা নিয়ে একটা ভিডিও থাকবে। কেউ মিস করবে না কিন্তু। খুব অল্প সময়ের জন্য 5 থেকে 10 মিনিটের মধ্যে অবশ্যই ভিডিওটা দেখে যাবে। আমি 3 ধরনের সৃজনশীল লিখে দেবো, একটা অনেক বড় করে, একটা মিডিয়াম, একটা হচ্ছে একেবারে ছোট করে। 3টার জন্য নাম্বার সেম পাবে। চলো মূল ভিডিও দেখি। বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত? এটা দেখতে পাচ্ছ। তাহলে বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত? সপ্তদশ। আমার সাথে তোমরা কয়েকবার পড়লে তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে। মারফত শব্দটির অর্থ কি? এটা হচ্ছে মরমী সাধনা। মারফত শব্দটির অর্থ হচ্ছে মরমী সাধনা। সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, কবি আব্দুল হাকিম কাদের সম্পর্কে এ উক্তিটি করেছেন? বাংলায় জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে। বাংলায় জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে তাদেরকে বলেছেন সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। বঙ্গবাণী কবিতায় সেই বাক্য বলতে কি বোঝানো হয়েছে? সকল ভাষাকে। সেই বাক্য বোঝে প্রভু আপে নিরঞ্জন। বঙ্গবাণী কবিতায় সেই বাক্য বলতে সকল ভাষাকে বোঝানো হয়েছে। মধ্যযুগের কবিকে, সেটা হচ্ছে আব্দুল হাকিম। কেউ যদি কানে হেডফোন দিয়ে এটা শুধু শুনতেই থাকে, আমি নিশ্চিত তার এমনি মুখস্থ হয়ে যাবে। সে ভিডিও না দেখে শুধু কানে শুনতেছে, এটাই কিন্তু অনেক কিছু মনে থাকবে। সেসব কাহার জন্ম নির্ণয় না জানি, এই লাইনটা আমরা আগেও শিখে আসলাম। চরণে কবি মনের যে ভাব প্রকাশ পেয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি অভিমান, তিরস্কার, ধিক্কার। যেহেতু একটা নেগেটিভ সেন্টেন্স, তিরস্কার এবং ধিক্কার দেখতে পাচ্ছি। এখানেই এই টাইপের প্রশ্নগুলো ঝামেলা করবে যদি একটু সতর্কতা অবলম্বন না করো। আচ্ছা, এরপরে আমরা চলে আসলাম বঙ্গবাণী কবিতায় কবি কাদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন? যারা পরগাছা স্বভাবের, যারা শিকড়বিহীন বা শিকড়হীন ব্যক্তিত্বের অধিকারী তাদের। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হচ্ছে যারা পরগাছা স্বভাবের, যারা শিকড়হীন ব্যক্তিত্বের অধিকারী তারা। আরবি ফার্সি শাস্ত্রের প্রতি কবির মনোভাব কেমন? সহনশীল। তাহলে আরবি ফার্সি শব্দের প্রতি কবির কোনো মত দ্বিমত নেই, সহনশীল মনোভাব। বঙ্গবাণী কবিতার প্রতিপাদ্য বিষয়টা কি? এটা আমরা মোটামুটি যারা একটু হলেও কবিতাটা পড়েছো তারা বিষয়টা অনুধাবন করতে পারবে। স্বদেশ এবং স্বভাষার প্রতি অনুরাগ, মানে ভালোবাসা। স্বদেশ ও স্বভাষার প্রতি অনুরাগ। কোন ভাষার প্রতি কবি আব্দুল হাকিমের মোটেই বিদ্বেষ নেই? আরবি ফার্সি, যেটা আমরা একটা এমসিকিউতে বলে আসছি ইতোমধ্যে।
বঙ্গবাণী কবিতায় কবি কাদের দেশ ত্যাগের কথা বলেছেন? ভিনদেশী ভাষাপ্রেমীদের। ভিনদেশী ভাষাপ্রেমী যারা থাকি বাংলায় কিন্তু অন্য ভাষা বেশি কথা বলি, জগা খিচুড়ি টাইপের, তাদেরকে বলা হয়েছে। বঙ্গবাণী কবিতায় কবি কাদের জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন? বাংলা ভাষা হিংসাকারী, বঙ্গে জন্মগ্রহণ করে তাদেরকে বলা হয়েছে বাংলা ভাষা হিংসাকারীদের। নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়, এই কথাটাই বলা হয়েছে আগের লাইনটিতে। তীব্র ঘৃণা। নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়, তীব্র ঘৃণা। বঙ্গবাণী কবিতায় কবি হিন্দুর অক্ষর বলতে কোন ভাষার অক্ষরকে বুঝিয়েছেন? সেটা বাংলা। তাহলে হিন্দুর অক্ষর বলতে এখানে বাংলাকেই বোঝানো হয়েছে। এমসিকিউ নিয়ে কোনো সন্দেহ থাকলে যদি উত্তর টাইপকৃত বা যেহেতু অনেক ক্ষেত্রে টেস্ট পেপারের উত্তরের উপর ডিপেন্ড করতে হয়, যদি কোনো কারণে তোমরা পেয়ে যাও বলে হ্যাঁ এইটার অ্যান্সার খ না হয়ে ক হবে, তাহলে অবশ্যই তোমরা মন্তব্য করবে, আমি সেটা কারেকশন করে প্রথম কমেন্টে আবার দিয়ে রাখবো। আচ্ছা, আমরা পরের এমসিকিউ চলে যাচ্ছি। বাংলা ভাষায় কাঁদি হাসি, সকল ভাষা ভালোবাসি। উদ্দীপকের শেষ পংক্তিটির ভাব বঙ্গবাণী কবিতার কোন চরণের ভাবের অনুরূপ? আরবি ফার্সি হিন্দে নাই মত। আরবি ফার্সি হিন্দে নাই মত। বঙ্গবাণী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? সেটা হবে নূরনামা। তাহলে নূরনামা থেকে এটা নেওয়া হয়েছে। আমরা উদ্দীপকে চলে আসলাম। তার মানে এই অধ্যায় অর্থাৎ এই কবিতায় উদ্দীপক নির্ভর কোশ্চেন আসতে পারে। বাঙালি হয়েও চুমকি বাংলা ভাষাকে বিকৃত করে কথা বলে, এটার কথাই শুরুতে বলা হয়েছিল। বাংলার সাথে কখনো হিন্দি মেশায়, কখনো ইংরেজি, কোনো ধর্মীয় অনুরাগ নয়, নিছক মন গড়া আধুনিকতা আর আভিজাত্যবোধের ধারণা থেকে সে এ কাজ করে। উদ্দীপকের চুমকির সাথে বঙ্গবাণী কবিতায় কাদের সাদৃশ্য পাওয়া যায়? দেশি ভাষায় অতৃপ্তদের। দেশি ভাষায় অতৃপ্তদের। চুমকির মতো যারা, তাদের প্রতি বঙ্গবাণী কবিতায় প্রকাশিত হয়েছে, আমরা এটা জানি নেগেটিভ যেহেতু, ক্ষুব্ধ প্রতিক্রিয়া, দেশ ত্যাগের আহ্বান। পিতামাতা ক্রমে বঙ্গেত বসতি বঙ্গবাণী কবিতায় এ চরণে প্রকাশ পেয়েছে। মাতা পিতা মোহ ক্রমে বঙ্গত বসতি বঙ্গবাণী কবিতার এ চরণে প্রকাশ পেয়েছে দেশপ্রীতি। আব্দুল হাকিমের কবিতায় কিসের পরিচয় মেলে? সেটা হচ্ছে অনুপম ব্যক্তিত্বের। তাহলে আব্দুল হাকিমের কবিতায় কিসের পরিচয় মেলে? সেটা হবে অনুপম ব্যক্তিত্বের। ওকে, আমরা পরের এমসিকিউ চলে আসলাম। বঙ্গবাণী কবিতায় কবি দেশি ভাষা বলতে বুঝিয়েছেন মাতৃভাষা বাংলাকে। নিরঞ্জন শব্দটি বঙ্গবাণী কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে? সৃষ্টিকর্তা অর্থে ব্যবহৃত হয়েছে। ব্যাস, হয়ে গেল আমাদের প্রথম কবিতাটা, মানে 22টি এমসিকিউ আমি প্রথম কবিতা থেকে পেলাম। এবার আসি সেকেন্ড। কপোতাক্ষ নদ। চতুর্দশপদী কবিতার বা সনেটের অষ্টকে কি থাকে? ভাবের প্রবর্তনা। চতুর্দশপদী কবিতা, যার আরেকটা নাম হচ্ছে সনেট, অষ্টকে কি থাকে? সেটা হবে ভাবের প্রবর্তনা। কপোতাক্ষ নদ কবিতার সতত হে নদ তুমি পরমোর মনে, এ পংক্তিটির মধ্যে কোন ভাবটি ফুটে উঠেছে? স্মৃতিকাতরতা। সমস্ত কবিতা জুড়েই হচ্ছে স্মৃতিকাতরতা। মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের কাছে কি মিনতি করেছেন? প্রেম ভাবে তাকে স্মরণ করতে। তিনি মিনতি করেছেন প্রেম ভাবে তাকে স্মরণ করতে। আর কি হে হবে দেখা, আর কি হে হবে দেখা চরণ দ্বারা কোনটি বোঝানো হয়েছে? নদকে দেখার তীব্র আকাঙ্ক্ষা। কপোতাক্ষ নদ কবিতায় শতক এর মেলবন্ধন কোনটি? গ ঘ ঘ ঘ গ আবার হচ্ছে ঘ। আচ্ছা, মনে রাখতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবে, কয়েকবার পরে এটা মনে রাখতে হবে। অবসাদে ঘুম নেমে এলে আবার দেখেছি সেই ঝিকিমিকি শবর ইতিহাস, কি গভীর জলধারা ছড়ালো হৃদয়ে আমার। উদ্দীপকে কপোতাক্ষ নদ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? স্মৃতিকাতরতা। আমি শুরুতেই বললাম সমস্ত কবিতাটি জুড়েই হয়েছে স্মৃতিকাতরতা। ফুটে ওঠা দিকটি প্রকাশ পেয়েছে যে চরণে। সতত তোমার কথা ভাবে এ বিরলে, এটা তো বুঝতেই পারলাম।
জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে। এখন দেখে মনে হচ্ছে লাস্টেরটা উত্তরে আসবে, কিন্তু আসলেই বুঝতে পারছি এখানে বোর্ড প্রশ্ন যেহেতু উত্তর নেওয়া হয়েছে 1 আর হচ্ছে 2, এই টাইপের প্রশ্নগুলোই হচ্ছে ঝামেলা সৃষ্টি করবে এক্সাম হলে গিয়ে। আমার কাছে মনে হচ্ছে 1 আর 2 হবে, কিন্তু প্রশ্ন আবার দেখতে পাচ্ছি উত্তর 1, 2, 3 দেওয়া হয়েছে। তার মানে আমরা নিশ্চিত হতে পারি না, এই ক্ষেত্রে খুবই সূক্ষ্ম দৃষ্টি দিতে হবে, চিন্তা ভাবনা করে আনসার দাগাইতে হবে, হুটহাট করা যাবে না। বহুদিন পরে দেখি আবার, বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল, ঝাও শাখে যেথা বনলতা বাঁধি হর্ষে খেয়েছি দোল। এই তো কবি উদ্দীপকের কবিতাংশটি তোমার পঠিত কোন কবিতার ভাবকে ধারণ করেছে? কপোতাক্ষ নদ। এইটা পড়ার পর কপোতাক্ষ নদের কথা মনে পড়ছে, এটাও তো একটা বোঝার ক্ষমতা থাকতে হবে। উক্ত ভাব যে চরণে প্রতিফলিত হয়েছে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কপোতাক্ষ নদ কবিতার অষ্টকের মিলবন্ধন কোনটি আছে? এটা কিন্তু অষ্টকের। ক খ ক খ মানে পরপর, ক খ লাস্টেরটা উল্টে যাচ্ছে খ ক। তারপর আমরা দেখি কপোতাক্ষ নদ কবিতায় প্রজা বলতে কাকে বোঝানো হয়েছে? নদকে। আর কি হে হবে দেখা, এখানে কবি মনের কি স্মৃতি, সংশয় এবং সন্দেহ, এটা আমরা আগেও পড়ে আসছি, সংশয় সন্দেহ। এরপর দেখতে পাচ্ছি আমরা একটা গান দেখতে পাচ্ছি আমরা, কফি হাউজে সে আড্ডাটা আজ আর নেই, খুবই জনপ্রিয় একটা গান, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি দিন, সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। উদ্দীপকে কপোতাক্ষ নদ কবিতার কোন দিকটি প্রতিফলিত? স্মৃতিকাতরতা, আগেই বললাম, সমস্ত কবিতা জুড়েই একটা কথাই স্মৃতিকাতরতা। কপোতাক্ষ নদ কবিতার কোন চরণের মধ্যে সংশয়বোধ? একটু আগে আমরা দেখে আসছি, আর কি হে হবে দেখা, যতদিন যাবে, সংশয়। সনেটের ষষ্ঠকে কি থাকে? ভাবের পরিণতি, আর অষ্টকে থাকে হচ্ছে ভাবের প্রবর্তনা। দুটো মিল থাকতে হবে, ষষ্ঠকে আর হচ্ছে অষ্টকে, ষটকে অষ্টকে যেটাই বলি আমরা। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কি? মেঘনাদ বধ কাব্য। অমর কীর্তি হচ্ছে মেঘনাদ বধ কাব্য। কপোতাক্ষ নদ কবিতায় রাজা কাকে বলা হয়েছে? সাগরকে বলা হয়েছে রাজা। কপোতাক্ষ নদের জলকে কবি কিসের সাথে তুলনা করেছেন? মাতৃদুগ্ধ। কপোতাক্ষ নদের জলকে কবি মাতৃদুগ্ধের সাথে তুলনা করেছেন। নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচিত নাটক? শর্মিষ্ঠা। বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা, রক্তকবরী, শর্মিষ্ঠা হচ্ছে উত্তর। বাংলা ভাষায় মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ কোনটি? অমিত্রাক্ষর। তাহলে এটা হবে অমিত্রাক্ষর। বাংলা ভাষায় মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ। সভারিতে শব্দটির অর্থ কি? বন্ধু ভাবে বা বন্ধু ভরে, সভারিতে মানে হচ্ছে বন্ধু ভাবে, ইম্পর্টেন্ট আছে এমসিকিউটা। হৃদয়ের কাতরতা কোথায় জানানোর জন্য কবি কপোতাক্ষ নদের নিকট অনুরোধ করেছেন? বঙ্গবাসীর নিকট। তাহলে হৃদয়ের কাতরতা কোথায় জানানোর জন্য কবি কপোতাক্ষ নদের নিকট অনুরোধ করেছেন? বঙ্গবাসীর নিকট। প্রবাস জীবনে কবি কাকে প্রেম ভাবে স্মরণ করেছেন? কপোতাক্ষ নদকে। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো, এটাও একটা সুন্দর একটা গান। উদ্দীপকে কপোতাক্ষ নদ কবিতার কবির কোন মানসিকতা ব্যক্ত হয়েছে? স্বদেশ প্রেমের কথা বলা হয়েছে। উক্ত বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, তাহলে আমরা উপরে উদ্দীপকটা পরে দেখলাম, এটা হবে স্বদেশ প্রেম, দেশকে ভালোবাসার কথা বলা হয়েছে। উক্ত সেই কবিতার অংশ দিয়ে আমরা বুঝতে পারবো, সতত হে নদ তুমি পরমোর মনে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। লইছে, দেখো লাস্টের লাইনটাও কিন্তু হতে পারতো, কিন্তু দেখো আর কি হে হবে দেখা, এখানে সংশয় বা সন্দেহবোধ তৈরি হয় লাস্টের লাইনটা দ্বারা। এই টাইপের এমসিকিউগুলো এক্সাম হলে গিয়ে তোমাকে ঝামেলা সৃষ্টি করবে। লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে, এই এমসিকিউটা আমরা আগেও দেখে আসছি। এখানে কার নামের কথা বলা হয়েছে? কপোতাক্ষ নদের, রিপিট হলো। নাম তার এ প্রবাস মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। এ চিত্রকল্পে যা ফুটে উঠেছে বিরহের ব্যাকুলতা, বিরহের ব্যাকুলতা। দেখো আমরা চলে আসলাম আর একটা কবিতায়, জীবন সঙ্গীত। জীবন সঙ্গীত কবিতায় প্রাতঃস্মরণীয় হওয়ার জন্য কোনটিকে গুরুত্ব দেওয়া হয়েছে? কর্ম।
কাজকে। জীবন সঙ্গীত কবিতায় প্রাতঃস্মরণীয় হওয়ার জন্য কোনটিকে গুরুত্ব দেওয়া হয়েছে? এটা হচ্ছে কর্মকে। কবি কোনটিকে নিয়ে চিন্তা করে কাতর না হওয়ার পরামর্শ দিয়েছেন? অতীত সুখের কথা চিন্তা করে। তাহলে কবি কোনটিকে, তার মানে অতীত সুখের দিন চিন্তা করে কাতর না হওয়ার পরামর্শ দিয়েছেন। মহিমা মানে হচ্ছে গৌরব। মহিমা শব্দের অর্থ হচ্ছে গৌরব। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। কবিতাংশটি জীবন সঙ্গীত কবিতার যে ভাবের প্রতিফলন ঘটায়, সংসার বিভাগে হওয়ার প্রতি নিরুৎসাহ, পারিবারিক মায় আবদ্ধ থাকার প্রয়োজনীয়তা, পজিটিভ। 1 আর হচ্ছে 2। আচ্ছা, এরপর দেখি আমরা আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। তার মানে উদ্দীপক নির্ভর প্রশ্ন এই কবিতা থেকে বেশি আসার সম্ভাবনা আছে। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল, মোদের পায়ের তলায় মুড়ছে তুফান, ঊর্ধ্বে বিমান ঝড় বাদল। উদ্দীপকের ভাবটি কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? জীবন সঙ্গীত। একত্রে কাজ করার মানসিকতা। উক্ত কবিতার মূল প্রতিপাদ্য বিষয়টা কি? সংগ্রাম করে টিকে থাকা, সন্ন্যাসী হওয়া। নেগেটিভ তো হওয়া যাবে না। সংগ্রাম করে টিকে থাকা, জীবন সাধনা করা। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে পরের একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। ধনী হওয়া সত্ত্বেও শিহাব কঠোর পরিশ্রম করে। তাকে দেখে বন্ধু সুমিত তাকে বলেন, দুদিনের পৃথিবী এত পরিশ্রম করে কি লাভ? উত্তরে শিহাব বলেন, পৃথিবী হচ্ছে বিশাল কর্মক্ষেত্র। জীবন সঙ্গীত কবিতা অনুসারে উদ্দীপকের সুমিতের বক্তব্যে ফুটে উঠেছে বৈরাগ্য এবং হচ্ছে হতাশা। তাহলে সুমিতের কণ্ঠে হচ্ছে বৈরাগ্য এবং হতাশা, বাট আরেকজন আছেন, সেটা সম্পর্কে বলা হয়েছে 57 শিহাব। জীবন ভাবনা জীবন সঙ্গীত কবিতার কোন চরণে প্রতিফলিত হয়েছে? সংসার। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। সংসার সমরাঙ্গনে যুদ্ধ করে দৃঢ়পণে। আমরা আর একটা উদ্দীপকটা বেশি নিয়েছি এই কবিতা থেকে। স্বাধীনতা যুদ্ধে প্রতিটি মুক্তিযোদ্ধা প্রাণ ভয় না করে জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছেন। তারা মনে করেন শত্রুর হাত থেকে প্রাণ বাঁচিয়ে চলে যাবার থেকে দেশের জন্য শহীদ হওয়াটা অনেক গর্বের। উদ্দীপকের ভাবনার সাথে সাদৃশ্যপূর্ণ পংক্তিটি কোনটি, লাইন কোনটা? সেটা হবে করযুদ্ধ বীর্যবান যার যাবে যাক প্রাণ। তাহলে করযুদ্ধ বীর্যবান যার যাবে যাক প্রাণ। উদ্দীপকের সাথে সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ সাহস, মনোবল। সাহস আর হচ্ছে মনোবল। দক্ষতা দেখে মনে হচ্ছে উত্তর 1, 2, 3 তিনটাই হবে, কিন্তু বোর্ড প্রশ্নে উত্তর দেওয়া হলো 1 আর হচ্ছে 2। সাহস, মনোবল, দক্ষতা তিনটা থাকলেই কিন্তু সাকসেস অনিবার্য। আচ্ছা, যা হোক, যেহেতু নেওয়া হয়নি। আয়ু যেন শৈবালের নীর, এর দ্বারা কি বোঝানো হয়েছে? ক্ষণস্থায়ী, আমাদের জীবনটা ক্ষণস্থায়ী। জীবন সঙ্গীত কবিতায় কবি কোন লক্ষ্যে কাজ করতে বলেছেন? মানবতার কল্যাণে কাজ করতে বলেছেন। সমস্ত কাজ যেন মানবতার কল্যাণেই হয়ে থাকে। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি আমরা আয়ু যেন শৈবালের নীর, কথাটা আমরা আগে দেখে আসলাম। এটা হচ্ছে ক্ষণস্থায়ী, মানে 2 বার রিপিট হলো একটা প্রশ্ন। আয়ু যেন শৈবালের নীর, তার মানে জীবনকে ক্ষণস্থায়ী বলা হয়েছে। কবি কেন মানুষের জীবনকে বৃথা বলতে চান নাই? মানব জীবন মূল্যবান বলে, এটা তো আমরা সবাই জানি। বৈরাগ্যে মুক্তি নেই বলে, শিশির বিন্দুর মতো ক্ষণস্থায়ী বলে। একবার চিরন্তন সত্য 3টি লাইন। তাহলে মানব জীবন মূল্যবান, বৈরাগ্যে মুক্তি নাই, শিশির বিন্দুর মতো ক্ষণস্থায়ী বলে। জীবন সঙ্গীত কবিতার আলোকে পৃথিবীকে কি বলা যায় না? পৃথিবীকে স্বপ্নের জগৎ, মায়ার জগৎ, মহিমাময় জগৎ। তার মানে উত্তর হিসেবে নেওয়া হয়েছে 1 আর হচ্ছে 2, স্বপ্নের জগৎ আর হচ্ছে মায়ার জগৎকে। আকিঞ্চন শব্দটি জীবন সঙ্গীত কবিতায় ব্যবহৃত হয়েছে দীনতা অর্থে, অভিলাষ অর্থে, চেষ্টা অর্থে। অভিলাষ এবং চেষ্টা। আকিঞ্চন শব্দের অর্থ হচ্ছে অভিলাষ, চেষ্টা। কবি কি দেখে ভবিষ্যৎ নির্ভর হতে নিষেধ করেছেন? মনোহর মূর্তি। কবি কি দেখে ভবিষ্যৎ নির্ভর হতে নিষেধ করেছেন? মনোহর মূর্তি। জীবন সঙ্গীত কবিতায় কবির মতে কোনটিকে দুঃখের ফাঁসি পড়ার সামিল? কোনটি দুঃখের ফাঁসি পড়ার সামিল? সুখের আশা করা।
জীবন সঙ্গীত কবিতায় কবি কোনটিকে আশা করতে নিষেধ করেছেন? সুখের আশা করা যাবে না। জীবন সঙ্গীত কবিতায় কবি কিসের উন্নতির কথা বলেছেন? ভবের। তাহলে ভবের উন্নতির কথা বলেছেন, মানুষের, জাতির, ভবের, দেশের ভবের উন্নতির কথা বলেছেন। সংসারে সাংসারিক সাজ করে নিত্য নিজ কাজ। কেন? সংসারের সাংসারিক কাজ করো নিত্য নিজ কাজ। কেন? জগতের উন্নতির জন্য। সংসার সমরাঙ্গন বলতে কি বুঝিয়েছেন? জীবন যুদ্ধকে। জীবন যুদ্ধকে সংসার সমরাঙ্গন, আমি আগে বলছি, খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন। জীবাত্মা অনিত্য নয় বলতে কবি কি বুঝিয়েছেন? আত্মার অবিনশ্বরতা। জীবন সঙ্গীত কবিতায় কবি মানবগণকে বারণ করেছেন ভয়ে ভীত হতে, সুখের আশা করতে, বৃথা জীবন ক্ষয় করতে। তিনটায় উত্তর নিব। ভয়ে ভীত হতে, সুখের আশা করতে, বৃথা জীবন ক্ষয় করতে। জীবন সঙ্গীত কবিতায় এ জীবন নিশার স্বপন বলতে জীবনের কোন দিকটিকে বোঝানো হয়েছে? ক্ষণস্থায়িত্ব। ধ্বজা অর্থ হচ্ছে পতাকা। জীবন সঙ্গীত কবিতায় পদাঙ্ক শব্দটির অর্থ কি? কোনো মহৎ ব্যক্তির কৃতকর্ম। পদাঙ্ক মানে হচ্ছে কোনো মহৎ ব্যক্তির কৃতকর্ম। বৃথা জন্ম এ সংসারে চরণে প্রকাশিত ভাব কি? হতাশা। এই লাইনটা পড়ে আমরা নিজেরাও বুঝতে পারি এটা হতাশার কথাই বলা হচ্ছে। কবি কোনটিকে জগতে দুর্লভ বলেছেন? মহিমাকে বলেছেন দুর্লভ। তাহলে মহিমা এটাকে বলা হয়েছে দুর্লভ। আমরা আসলাম জীবন সঙ্গীত কবিতায় কবির মতে কিসের মানব মুক্তি নেই? বৈরাগে মানব মুক্তি নাই, যেটা আমরা আগে দেখেও আসছি। আগে কয়েকটা এমসিকির মধ্যে এটা আমরা পড়ে আসছি। উদ্দীপক দেখতে পাচ্ছি, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে। আর একটা গান দেখতে পাচ্ছি আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে। উদ্দীপকে জীবন সঙ্গীত কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? সংগ্রামী চেতনা। সংগ্রামী চেতনার কথা বলা হয়েছে। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে। উদ্দীপকে এটাকে বলা হয়েছে আসলে সংগ্রামী চেতনা। উক্ত দিক নিচের কোন চরণে ফুটে উঠেছে? তা হলো সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, রাইট। করো যুদ্ধ বীর্যবান, যাবে প্রাণ। এটা কিন্তু আমরা আগেও দেখে আসছি কয়েকটা এমসিকিউর মধ্যে, 1 আর হচ্ছে 3 নাম্বারটা। আর একটা উদ্দীপক দেখো, উদ্দীপক না দিলেও কিন্তু পারতাম। উদ্দীপক না দিলে এমসিকিউ অনেক কম হতো। কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা শোক লাভ হয় কি মোহিতে। উদ্দীপকটি তোমার পাঠ্যপুস্তকের কোন রচনার প্রতীক? এটা হবে জীবন সঙ্গীত। কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা শোক লাভ হবে কি মোহিতে, ওই যে মহিমা, জীবন সঙ্গীত। উদ্দীপকের সঙ্গে উক্ত রচনার মিল পাওয়া যায় সংসার সমরাঙ্গন। একই আমরা বারবার পড়ে আসতেছি এটা। সংসার সমরাঙ্গনে দৃঢ়পদে যুদ্ধ করতে হবে, সংসার সমরাঙ্গনে যুদ্ধে ভীত হওয়া যাবে না। তিনটাই। জীবন সঙ্গীত কবিতাটি ইংরেজি কোন কবিতার ভাবানুবাদ? এখানে দেখো একটা মিল আছে। আমরা সাইকোলজি বানান যেমন পি দিয়ে স্টার্ট করি, এখানে ঠিক সেমভাবে দেয়া আছে। মনে রাখার টেকনিক কিন্তু এটা হতে পারে। জীবন সঙ্গীত কবিতায় প্রকাশিত হয়েছে জীবনের মূল্যবোধ। জীবনের মূল্যবোধ। আচ্ছা, ওকে, হয়ে গেছে। আমরা এবার পড়ে আসলাম পরের কবিতা, জুতা আবিষ্কার। জুতা আবিষ্কার কবিতায় উল্লিখিত রন্ধ্র শব্দের অর্থ কি? ছিদ্র। রন্ধ্র মানে ছিদ্র। ধুলা দূর করতে কতটি ঝাঁটা কেনা হয়েছিল? 17.5 লক্ষ। ধুলা দূর করতে 17.5 লক্ষ কেনা হয়েছিল। জুতা আবিষ্কার কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত? এটা হবে কল্পনা। তাহলে কল্পনা থেকে সংকলিত। যতন ভরে মন্ত্রী নিয়ে এলো জ্ঞানী গুণী। যতন ভরে মন্ত্রী নিয়ে এলো জ্ঞানী গুণী। পাক শব্দের সঠিক অর্থ কোনটা? পাক মানে হচ্ছে কাদা। ধুলা দূর করতে কতটি ভিস্তি ব্যবহার করা হলো? 21 লাখ। ধুলা দূর করতে কতটি ভিস্তি ব্যবহার করা হলো? 21 লাখ। জুতা আবিষ্কার কবিতায় যোগ্যমত ব্যক্তিটিকে, তাহলে যোগ্যমত ব্যক্তিটি হচ্ছে চামার কুলপতি। যদি না ধুলা লাগিবে তব পায়, পায়ের ধুলা পাইব কি উপায়ে।
মন্ত্রীর কথায় প্রকাশ পেয়েছে অকর্মণ্যতা, অজুহাত আর হচ্ছে চাতুরতা। হাসি পায়। আচ্ছা, তাহলে অকর্মণ্যতা, অজুহাত এবং হচ্ছে চাতুরতা, তিনটাই। এরপরে দেখি আমরা, আমার ছিল মনে কেমনি বেটা পেরেছে সেটা জানতে। মন্ত্রী এ কথায় প্রকাশ পেয়েছে দায়িত্ব অবহেলা, মানে চতুরতা যেটা বলি আমরা, কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা, নিচু শ্রেণীর প্রতি অবহেলা। তাহলে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করা, নিচু শ্রেণীর প্রতি অবহেলা। জলের জীবন জল বিনা মরল কেন? তাহলে জলের জীব জল বিনা মরল কেন, জলের জীব জল বিনা মরল কেন? পণ্ডিতের বুদ্ধিহীনতায়। তোমরা শুধু বেতন লহ বাটি, রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি। চরণটিতে রাজ কর্মচারীদের কোন দিকটিকে ফুটে উঠেছে? এটা হচ্ছে কর্তব্য কাজে অবহেলা, কর্তব্য কাজে অবহেলা। জুতাবিষ্কার কবিতায় নগর কোথায় উজ্জ্বল হয়ে গেল? ধুলার মাঝে, ধুলার মাঝে এটা উজ্জ্বল হয়ে গেল। পণ্ডিতের হইল সুখ চুন, আবার বলি, পণ্ডিতের হইল মুখ চুন, পণ্ডিতের হইল মুখ চুন। কথাটিতে কি বোঝানো হয়েছে? বলছে পণ্ডিতের বদনামে, পণ্ডিতের অপমান, মুখ কালো হয়ে যাওয়া। শুধুমাত্র 2 নাম্বারটা পণ্ডিতের অপমান। জুতাবিষ্কার কবিতার মূল উপজীব্য কি? এই টাইপের এমসিকিউগুলো বেশি আসে ইদানিং। রাজার পা ধুলামুক্ত রাখার নানা প্রসঙ্গ উঠে আসছে এই কবিতায়। বলতে পারি করিলে অনুমতি। এই বাক্যের মধ্য দিয়ে চামার কুলপতির কি প্রকাশ পেয়েছে? বিনয়। তাহলে বলতে পারি করিলে অনুমতি, এই বাক্যের মধ্য দিয়ে চামার কুলপতির কি প্রকাশ পেয়েছে? বিনয়। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। এখানে জুতাবিষ্কার কবিতার সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি? চর্মকার। রাজা মন্ত্রীকে কোন বিষয়ের পরে ভাবতে বললেন? পদধূলির তত্ত্ব। রাজা মন্ত্রীকে কোন বিষয়ের পরে ভাবতে বললেন? পদধূলির তত্ত্ব। পণ্ডিতের মুখচুন হয়েছিল কেন? করণীয় খুঁজে না পাওয়ায়। দেখো ইতিমধ্যে 103টি এমসিকিউ হয়ে গেল। কে ঘাড় ঘুরিয়ে ঝুঁকিয়ে ঝর্ণাকে ভয় দেখায়? ঝর্ণাকে কে ভয় দেখায়? পাখি, পরি, পানি, না হচ্ছে নদী? আমরা দেখতে পাচ্ছি পাখি। তাহলে পাখি ঘাড় ঘুরিয়ে ঝর্ণাকে ভয় দেখায়, পাখি ঘাড় ঘুরিয়ে ঝর্ণাকে ভয় দেখায়। চলার পথে ঝর্ণা কার বোল সাধে? চলার পথে ঝর্ণা কার বোল সাধে? এটা হবে বুলবুলির। তাহলে বুলবুলি পাখির কথা এখানে বলা হয়েছে। চলার পথে ঝর্ণা কার বোল সাধে? এটা হবে বুলবুলির। ঝর্ণার গান কবিতায় কোন কোন পাখি ঝর্ণার মুখ বোলায়? সেটা হবে শালিক আর হচ্ছে সুখ। কোন কোন পাখি ঝর্ণার মুখ বোলায়? এটা হবে শালিক এবং হচ্ছে সুখ। শালিক আর হচ্ছে সুখের কথা বলা হয়েছে। ঝর্ণার গান কবিতায় কোন পাখির নাম উল্লেখ রয়েছে? এখানে যে বাকি 4টা পাখি রয়েছে তার মধ্যে চাতকের কথা এখানে বলা হয়েছে। ঝর্ণার গান কবিতায় কোন পাখির নাম উল্লেখ করা হয়েছে? এটা হবে চাতক। একলা গাই একলা যাই, দিবস রাত সাত সকাল। এ বাক্যে ঝর্ণার কোন রূপটিকে ফুটে উঠেছে? একলা গাই একলা যাই, দিবস রাত সাত সকাল। এই বাক্যে ঝর্ণার কোন রূপটি ফুটে উঠেছে? এটা হবে গতিময়তা। এই গতিময়তা শব্দটা মনে রাখবে। একলা গাই একলা যাই, দিবস রাত সাত সকাল। এখানে বলা হয়েছে গতিময়তা। এইরকম কবিতার লাইন দিয়ে তোমাকে কনফিউশন করে দেবে এক্সাম হলে, খুবই কেয়ারফুল থাকতে হবে। ঝর্ণার গান কবিতায় কোন পাখির চাঁদের আলো পান করে তৃপ্ত হয়? চাঁদের আলো, চাঁদের আলো পান করে এখানে তৃপ্ত হয়, সেটা হবে চকর। ঝর্ণার গান কবিতায় কোন পাখি চাঁদের আলো পান করে তৃপ্ত হয়? এটা হবে চকর। চকর চায় চন্দ্রমায়, আমরা চাই মুগ্ধ চোখ। চকর চায় চন্দ্রমায়, আমরা চাই মুগ্ধ চোখ। চরণটিতে ঝর্ণার কোন রূপ ফুটে উঠেছে? এটা হবে কল্পনা বিলাসিতা। দেখো এই টাইপের কোশ্চেনগুলো যদি আমরা পড়ে না যাই এবং ডিরেক্ট কমন না থাকে তাহলে এক্সামে তুমি এটা কখনোই পারবে না। তাহলে চকর চাই চন্দ্রমায়, আমরা চাই মুগ্ধ চোখ। চরণটিতে ঝর্ণার কোন রূপ ফুটে উঠেছে? এটা হবে
কল্পনা বিলাসিতা। ওকে, হয়ে গেল। এরপর আমরা দেখব হচ্ছে উদ্দীপক। সেম এই উদ্দীপক কি পরীক্ষা আসবে? হ্যাঁ, আসতেও পারে, না আসতে পারে, বাট এই উদ্দীপকগুলো দেখে তোমাকে বুঝে নিতে হবে। এই টাইপের প্রশ্নগুলো ভয় পাওয়া যাবে না, একটু সময় নিয়ে পড়তে হবে। আমি মানি না কোনো বাধা, করি না কাউকে ভয়, অবিরাম পথ চলাতে আমি শান্তি খুঁজে পাই। আমি মানি না কোনো বাধা, করি না কাউকে ভয়, অবিরাম পথ চলাতে আমি শান্তি খুঁজে পাই। উদ্দীপকটি তোমার পঠিত কোন কবিতার ভাব বস্তুকে ধারণ করে? ঝর্ণার গান। আমি তো এখন এটা ঝর্ণার গান পড়তেছি, এই জন্য বুঝতেছি, কিন্তু যখন পরীক্ষা আসবে তখন মনে রাখতে হবে খুব ভালো করে। উদ্দীপকে তোমার পঠিত কোন কবিতার ভাব বস্তুকে ধারণ করে? ঝর্ণার গান। আবার আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, ওই ফুল ফোটে বনে, যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। এটা আমরা একটা কবিতার লাইন দেখতে পাচ্ছি এবং আমাদের খুব পছন্দের একটা কবিতা বলতে পারো বা অনেক পরিচিত মনে হতে পারে। ঝর্ণার গান কবিতার ঝর্ণা এবং উদ্দীপকের মধ্যে কোন দিকের মিল খুঁজে পাওয়া যায়? এই যে গতিময়তা, গতিময়তা এই শব্দটা মনে রাখবে। তাহলে গতিময়তা ওই ফুল ফোটে বনে, যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো এই দাঁড়াবার সময় নাই, গতিময়তা। ওকে, তারপরে যে কোশ্চেনটা হবে, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তারে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। উদ্দীপকের আমির সাথে কার সাদৃশ্য রয়েছে? ঝর্ণার। এই লাইনগুলো ঝর্ণার কবিতার সাথে কিছুটা মিলে যায়। চিন্তাই বুঝতেই পারছো কীভাবে আমরা বলতে যাচ্ছি। কবিতার অংশের এমসিকিউগুলো কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে থাকে। উক্ত সাদৃশ্যের কারণটা আসলে কি? কারণটা হচ্ছে, দেখো সেম সেই শব্দটাই, গতিময়তা। মাধবকুণ্ডে বেড়াতে গিয়েছিলাম, পাহাড়ের উপর থেকে অবিরাম পড়া জলরাশি আমাকে মুগ্ধ করেছিল। উদ্দীপকের সাথে নিচের কোন চরণটির মিল রয়েছে? এই যে আর একটা ঝামেলার প্রশ্ন। সুন্দর সুন্দরের তৃষ্ণা যার, আমরা ধাই তার আশাই। সুন্দরের তৃষ্ণা যার, আমরা ধাই তার আশাই। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এই কবিতার মধ্যে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, কেন কয়েকবার রিপিট হয়েছে। আচ্ছা, এরপরের যে কোশ্চেনটা, উদ্দীপকটি ও ঝর্ণার গান কবিতায় প্রকাশিত হয়েছে পাহাড়ের সৌন্দর্য, ইয়েস। জলরাশির প্রবাহমানতা, এটাও সঠিক। নিস্তব্ধ প্রকৃতি, তিনটায় উত্তর হবে। খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। দেখো 14 নম্বরটা কিন্তু আমরা একটু আগে আলোচনা করে আসছি। আমরা ধাই তার আশাই। ঝর্ণার গান কবিতায় তার বলতে কাকে বোঝানো হয়েছে? সৌন্দর্য প্রেমিককে বোঝানো হয়েছে। সৌন্দর্য প্রেমিককে বোঝানো হয়েছে। আমরা ধাই তার আশাই, ঝর্ণার গান কবিতায় তার বলতে এখানে সৌন্দর্য প্রেমিককে বোঝানো হয়েছে। চপল পায় কেবল ধাই, এই চরণে ফুটে উঠেছে ঝর্ণার গতিময়তা। ওই দেখো, এই গতিময়তা শব্দটা আমরা 3টা এমসিকির মধ্যে না 4টা এমসিকির মধ্যে পেলাম। চপল পায় কেবল ধাই, এই চরণে ফুটে উঠেছে ঝর্ণার হচ্ছে গতিময়তা। ফটিক জলটা আসলে কি? চাতক পাখি। ফটিক জলটা হলো চাতক পাখি। আমরা একটা উদ্দীপক আবার পেলাম। উদ্দীপকটা কি? ঝড়ের রাত্রে, বৈশাখী দিনে, বর্ষার দুর্দিনে অভিযাত্রী, নির্ভীক তার পথ লয় চিনে। উদ্দীপকের সাথে ঝর্ণার গান কবিতার কোন বিষয়টি সাদৃশ্য রয়েছে? শঙ্কাহীনতায়। শঙ্কাহীনতার, নির্ভীক যেহেতু বলা হয়েছে, শঙ্কাহীনতার। এখানে বলছে নির্ভীক তারা পথ লয় চিনে, তার কোনো শঙ্কা নাই, কোনো ভয় নাই, শঙ্কাহীনতার কথা বলা হয়েছে। আর দেখতে পাচ্ছি আমরা, উল্লেখিত চেতনার প্রকাশ ঘটেছে যে চরণে, একলা গাই একলা দাই তার আসে, যেটা আমরা আগে দেখে আসছিলাম। শঙ্কা নাই সমান যাই। তাহলে 1 এবং 2 দেখতে পাচ্ছি, 1 নম্বর এবং 2 নম্বর। আমাদের কিন্তু 19 নম্বর এমসিকিউ আমরা চলে আসলাম। ঝর্ণার গান কবিতায় প্রাধান্য পেয়েছে আসলে কি? প্রাণ চাঞ্চল্য এবং হচ্ছে গতিময়তা। আমরা এটা কমন না পড়লেও অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। বন এবং ঝাউয়ের ঝোপে কিসের দল চড়ে? এটা হবে কালসারের দল। বন এবং ঝাউয়ের ঝোপে কিসের দল চড়ে? এটা হবে কালসারের দল। বন ও ঝাউয়ের ঝোপে কিসের দল চড়ে? এটা হবে কালসারের দল। বিলাই শব্দের সঠিক অর্থ আসলে কি বোঝানো হয়েছে? বিতরণ করি। বিলাই বিলাই দিচ্ছি, বিতরণ করি। বিলাই দিচ্ছি বিতরণ করি। এটা একটা আঞ্চলিক শব্দ হতে পারে। আমি ছন্দহারা এক নদীর মতো ভেসে যাই, আমার চলার শেষ কোনো সুদূরে ঠিকানা তো জানা নেই। উদ্দীপকের আমি ঝর্ণার গান কবিতার কার প্রতিনিধিত্ব করে? ঝর্ণার। এখানে আমি বলতেই ঝর্ণার কথাই বলা হচ্ছে।
তাহলে আমি ছন্দহারা এক নদীর মতো ভেসে যাই, আমার চলার শেষ কোনো সুদূরের ঠিকানা তো জানা নেই। ঝর্ণা বয়ে চলতেছে, তার মানে ঝর্ণার কথা এখানে আমি বলতে ঝর্ণাকে বোঝানো হয়েছে। এই প্রতিনিধিত্বের কারণ হলো গতিশীলতার কারণে, মানে যে গতিময়তা যেটা বলছিলাম, গতিশীলতার কারণে। আমরা চলে আসলাম পরের আমাদের সেই কবিতাটা, এটা হবে মানুষ। আমার খুব পছন্দের একটা কবিতা। কবি শিশিরের জলে কোন ফুল ভেজার কথা বলেছেন, এটা হবে চালতা ফুল, যদি এটা অন্য কবিতার লাইন এখানে চলে আসছে। যা হোক, তোমরা বুঝে নিবা। তাহলে পরে যেটা আছে, নক্ষত্রের তলে সেদিনও কে স্বপ্ন দেখবে নদী। নক্ষত্রের তলে সেদিনও কে স্বপ্ন দেখবে নদী। নক্ষত্রের তলে সেদিনও কে স্বপ্ন দেখবে নদী। খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। মানুষ কবিতায় কবি কিসের জয় গান করেছেন? সাম্যের। মানুষ কবিতায় কবি কিসের জয় গান করেছেন? সাম্যের, মানে সমতা। ভুখা আজ মর্গ ভাগরে গিয়ে, এখানে মোল্লার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? তিরস্কার করা। ভুখা আজ মর্গ ভাগারে গিয়ে, ভাগারে গিয়ে, এখানে মোল্লার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? তিরস্কার। এরপর দেখতে পাচ্ছি ভেলা হলো দেখি ঠেলা। মোল্লা সাহেবের এ কথায় কোনটি প্রকাশ পায়? বিরক্তি। ভেলা হলো দেখি ঠেলা, মোল্লা সাহেবের এ কথায় কোনটি প্রকাশ পায়? এটা হবে বিরক্তি। এরপরে দেখতে পাচ্ছি আমরা সকালে সন্ধ্যায় 2 খানা রুটি দেয়, ক্ষুধার জ্বালায় ঘুম আসে না। উদ্দীপকের জ্বালাটি তোমার পঠিত মানুষ কবিতার কোন চরিত্রের মধ্যে বিদ্যমান? পান্থ। তাহলে যে জ্বালা তোমার পঠিত মানুষ কবিতার কোন চরিত্রের মধ্যে বিদ্যমান? পান্থর কথা বলা হয়েছে। উক্ত চরিত্রটির মধ্যে প্রতিফলিত হয়েছে ক্ষোভ, অসহায়ত্ব, ঘৃণা। আমরা ক্ষোভ এবং অসহায়ত্ব দেখতে পাচ্ছি। এরপরে সব লোকে কয় লালন কি জাত সংসারে, আমরা সেই গানটাই দেখতে পাচ্ছি। লালন কয় জাতের কিরূপ দেখলাম না এ নজরে। যা হোক, এটা না পড়লেও সমস্যা নেই। আমরা নিচের উদ্দীপকটা এখন দেখব। উদ্দীপকের ভাবের সাথে সাদৃশ্য রয়েছে যে চরণের। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এটা কিন্তু সত্যিই হবে, অন্য লাইনগুলো পড়লেও তোমরা বুঝতে পারবে। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। উদ্দীপক ও মানুষ কবিতায় প্রকাশ পেয়েছে অসাম্প্রদায়িকতা, রাইট, সাম্যবাদ, মানুষের শ্রেষ্ঠত্ব। আমরা 1, 2, 3 দেখতে পাচ্ছি। 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার খোদার অন্নতা বলে বন্ধ করেনি প্রভু। কবিতার এ চরণটিতে কি প্রকাশ পেয়েছে? কৃতজ্ঞতা। মানে অনেক কিছু হয়ে গেলেও তারপরেও কৃতজ্ঞতা প্রকাশ করেছি আমরা। ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেয়াদার। পংক্তি দ্বারা কি বোঝানো হয়েছে, মানে এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে? ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেয়াদার। বন্ধ উপাসনালয় আবার চালু করা, এটা বলা হয়েছে ধর্ম ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করা। উপাসনালয়ের সকল শ্রেণীর মানুষের সম অধিকার প্রতিষ্ঠা করা। দেখেই বুঝতে পারছি আমরা উত্তর 2 এবং 3 হবে। মোল্লাপুরত লাগিয়েছে তার সকল দুয়ারে চাবি। এই লাইন দ্বারা কি বোঝানো হয়েছে? মোল্লাপুরত লাগিয়েছে তার সকল দুয়ারের চাবি। মসজিদ মন্দিরের নিয়ন্ত্রণ নিয়েছে, আর লাস্ট হচ্ছে মানুষের অধিকারকে রুদ্ধ করেছে। মসজিদ মন্দিরের নিয়ন্ত্রণ নিয়েছে এবং মানুষের অধিকারকে রুদ্ধ করেছে। স্বপ্ন দেখে পুরোহিত আকুল হয়ে যে কারণে ভজনালয় খুলল, কি দেখে? ধনী কেউ এসেছে ভেবে দান দক্ষিণা লাভের আশায়। নেগেটিভ। দান দক্ষিণা লাভের আশা এবং ধনী কেউ এসেছে ভেবে। আচ্ছা, এরপরে সব দ্বার এর খোলা রবে, চালা হাতড়ি শাবল চালা। সব দ্বার এর খোলা রবে, চালা হাতড়ি শাবল চালা। মানুষ কবিতায় এই উক্তির মধ্য দিয়ে কোনটি প্রকাশ পেয়েছে? প্রতিবাদ। বুঝতেই পারছি, ওই যে চালা হাতড়ি শাবল চালা, প্রতিবাদটাই হবে। সব দেশের সব কালে ঘরে ঘরে, এখানে ঘরে ঘরে হবে, বয়সেন্দ্র হবে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। সব দেশের সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। জাতি হতে পারে, নট শিওর, বানটা ভুল হতে পারে, জ্ঞাতি। এখানে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে?
জগতের সৃষ্টিকর্তাকে, হ্যাঁ জ্ঞাতি হবে, জগতের সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে। সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি, এটা হবে জগতের সৃষ্টিকর্তাকে। আজারি শব্দের অর্থ হচ্ছে ব্যথিত, ব্যথিত, আজারি শব্দের অর্থ হচ্ছে ব্যথিত। মানুষ কবিতায় মোল্লা এবং পুরোহিতদের আচরণে প্রকাশ পায় অমানবিকতা, স্বার্থপরতা, ধর্মান্ধতা, তিনটাই মনে হচ্ছে, অমানবিকতা, স্বার্থপরতা, ধর্মান্ধতা। ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয়, এ বক্তব্যে বুখারীর কোন মনোভাব প্রকাশ পেয়েছে? অসহায়ত্ব। ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয়, এ বক্তব্যে বুখারীর কোন মনোভাব প্রকাশ পেয়েছে? অসহায়ত্ব। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। কবিতার চরণে মানুষ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? সাম্যবাদ। তাহলে সারা সোজা পথ দেখ, একটা গালি মনে হচ্ছে। এই কথায় কি প্রকাশ পেয়েছে? বিরক্তি। বিরক্তি হয়ে যা, যে দেখছি আর শিখতে চলে যা, ব্যাপারটা এরকম। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আমরা চালা হাতুড়ি শাবল চালা, মানুষ কবিতার এ চরণে কোন ভাব প্রকাশ পেয়েছে? ধ্বংস। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, মানুষ কবিতার এ চরণে কি প্রকাশ পেয়েছে? অসাম্প্রদায়িকতা। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, মানুষ কবিতার এ চরণে কি প্রকাশ পেয়েছে? অসাম্প্রদায়িকতা। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, আমরা আগেও দেখে আসছি। মানুষ কবিতার এ চরণে কি প্রকাশ পেয়েছে? সাম্যবাদ। রিপিট হলো এই কোশ্চেনটা। মানুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সাম্যবাদী। মোল্লা ক্ষিপ্ত হয়ে ভোকারিকে কোথায় গিয়ে মরতে বলেছে? গো ভাগারে। গো ভাগারে গিয়ে মরতে বলেছে, এটাও রিপিট হলো। তবে মসজিদ মন্দিরে প্রভু নাই, মানুষের দাবি, এ কথা দ্বারা কী বোঝানো হয়েছে? উপাসনালয়গুলো ভণ্ডদের দখলে। তাহলে উপাসনালয়গুলো হচ্ছে ভণ্ডদের দখলে, এটা বোঝানো হয়েছে। মানুষ কবিতায় কবি ইতিহাসের বিখ্যাত যোদ্ধাদের আহ্বান করেছেন ইতিহাস বিখ্যাত ব্যক্তিদের সম্মান জানানোর জন্য, উপাসনালয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ধর্ম ব্যবসায়ীদের উচিত শিক্ষা দেওয়ার জন্য। আমরা 2 এবং 3কে আনসার হিসেবে দেখতে পাচ্ছি। মানুষ কবিতায় বুখারীর কণ্ঠ ক্ষীণ হওয়ার কারণ কী ছিল? ক্ষুধা। মানুষ কবিতায় চেঙ্গিস খানকে কিসের প্রতীক ভাবা হয়? প্রতিবাদের। মানুষ কবিতায় বুখারীর কণ্ঠ ক্ষীণ হওয়ার কারণটা ছিল হচ্ছে ক্ষুধা, আর মানুষ কবিতায় চেঙ্গিস খানকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? প্রতিবাদের। বুখারীর বয়স কত ছিল? আমরা দেখতে পাচ্ছি 80 বছর। বুখারীর বয়স ছিল 80 বছর। বুখারীর বয়স ছিল কত? 80 বছর। ক্ষুধার মালিক জলে, মানে ক্ষুধার মানিক জলে বলতে বোঝানো হয়েছে উদরের তীব্র জ্বালা, মানে ক্ষুধার তীব্র জ্বালা, পেটের তীব্র জ্বালা। ক্ষুধার মানিক জলে বলতে বোঝানো হয়েছে উদরের তীব্র জ্বালা। মানুষ কবিতায় কালা পাহাড় কিসের প্রতীক? সকল অনিয়ম ধ্বংসের প্রতীক। মানুষ কবিতায় কালা পাহাড় কিসের প্রতীক? সকল অনিয়ম ধ্বংসের প্রতীক। আজারিন চিন শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সারা শরীর রোগাক্রান্ত, একবারে রোগাক্রান্ত বলা হয়েছে আজারিন চিন। আজারিন চিন শব্দটি তাহলে সারা শরীর রোগাক্রান্ত। এবার দেখতে পাচ্ছি আমরা রজনারায়ণ কার প্রকৃত নাম ছিল? কালা পাহাড়। তাহলে রজনারায়ণ হচ্ছে কালা পাহাড়ের প্রকৃত নাম। আমরা চলে আসলাম সেই দিন এই মাঠ। দেখতে পাচ্ছি নক্ষত্রের তলে সেদিনও কে স্বপ্ন দেখবে? নদী, যেটা আমরা আগে রিপিট করে আসছি। নক্ষত্রের তলে সেদিনও কে স্বপ্ন দেখবে? এটা হবে নদী। কোন সভ্যতা ধুলো হয়ে আছে? এটা হবে এশিয়া, মানে এশিয়া কথাই। কোন সভ্যতা ধুলো হয়ে আছে? এটা হচ্ছে এশিয়া। আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি, এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে যাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এটাও একটা গান। উদ্দীপকটি কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? সেই দিন এই মাঠ। এখন আমরা সেই দিন এই মাঠ কবিতাটা পড়তেছি বলে আমাদের কাছে সহজ মনে হচ্ছে। এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। উদ্দীপকটি কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? সেই দিন এই মাঠ। উদ্দীপক ও পঠিত কবিতার সাদৃশ্যপূর্ণ ভাব হলো পৃথিবী অবিনশ্বর সৌন্দর্য,
মানব জীবনের দুঃখ, পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। দেখে মনে হচ্ছে উত্তর 3টাই হবে। তোমরা তারপর তোমাদের কনফিউশন মনে হলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, এ বাক্যে কি বোঝাতে চেয়েছেন? প্রকৃতি চিরকাল ব্যস্ত থাকে তার মতো করে, এটা বোঝানো হয়েছে। এ জগতের সৌন্দর্যের মৃত্যু নাই। তোমার আমার মৃত্যু আছে, বাট সৌন্দর্যের কোনো মৃত্যু নাই। চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে, এ বাক্যে কি বোঝানো হয়েছে? প্রকৃতি চিরকাল ব্যস্ত থাকে, এ জগতের সৌন্দর্যের মৃত্যু নাই। জগতের সৌন্দর্যের মৃত্যু নেই কথাটি নিচের কোন চরণগুলোতে প্রকাশিত হয়েছে, যেটা আমরা আগেই দেখে আসলাম। জগতের সৌন্দর্যের মৃত্যু নেই কথাটি নিচের কোন চরণগুলোতে প্রকাশিত হয়েছে? এটা 3টাই উত্তর হবে, দেখতে পাচ্ছি আমরা। এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, এটা আমরা আগেই দেখলাম। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে, এটা দ্বারা বোঝানো হয়েছে জগতের সৌন্দর্যের মৃত্যু নাই। আচ্ছা, এরপরে যে কোশ্চেন, সেই দিন এই মাঠ কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হলো, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের অবিনশ্বরতা, সভ্যতার বিবর্তনের ঝর্ণা মানে বর্ণার কথা বলা হয়েছে, মানুষের স্বপ্নের অবিনশ্বরতা। সেই দিন এই মাঠ কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হলো প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের অবিনশ্বরতা, সভ্যতার বিবর্তনের বর্ণনা, মানুষের স্বপ্নের অবিনশ্বরতা। আচ্ছা, ঝড়ে কাঁপে যেন নীরের পাখিটি জড়ায় মায়ের ডানা, চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? এই টাইপের এমসিকিউগুলো এক্সামে খুব ঝামেলা করবে। বাসার তীব্র আকাঙ্ক্ষা, ঝড়ে কাঁপে যেন নীরের পাখিটি জড়ায় মায়ের ডানা, বাসার তীব্র আকাঙ্ক্ষা। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, বলতে কবি কি বুঝিয়েছেন? প্রকৃতি চিরন্তন। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি কি বুঝিয়েছেন? প্রকৃতি চিরন্তন। তার মৌলিক প্রেরণা কোনটি? প্রকৃতির রহস্যময় সৌন্দর্য। তার আমাদের কবিতার মৌলিক প্রেরণা কোনটি? এটা হবে প্রকৃতির রহস্যময় সৌন্দর্য। জীবনানন্দ মৌলিক প্রেরণা কোনটি? এটা হবে প্রকৃতির রহস্যময় সৌন্দর্য। বেলা অবেলা কালবেলা গ্রন্থটি কার লেখা? যেহেতু আমরা তারটাই বলতেছি, জীবনানন্দ দাশের কথা বলা হয়েছে। বেলা অবেলা কালবেলা। লক্ষ্মী পেঁচা কি করলে লক্ষ্মীটির তরে, এটা হবে গান গাবে। লক্ষ্মী পেঁচা কি করবে লক্ষ্মীটির তরে, এটা হবে গান গাবে। বাংলা সাহিত্যের আধুনিক জীবন চেতনার কবি কে ছিলেন? আমাদের যার কথা আমরা এখন বললাম, জীবনানন্দ দাশ। বাংলা সাহিত্যের আধুনিক জীবন চেতনার কবি, আধুনিক জীবন চেতনার কবি, আধুনিক জীবন চেতনার কবিটা মনে রাখবে তোমরা। ওকে, তারপর দেখতে পাচ্ছি মঙ্গলবার্তা কার কণ্ঠে ধ্বনিত হয়? এটা হবে লক্ষ্মী পেঁচা। মঙ্গলবার্তা কার কণ্ঠে ধ্বনিত হয়? এটা হচ্ছে লক্ষ্মী পেঁচা। আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, একটাই উদ্দীপকের কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা। সেই 7 জন নেই আজ, টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজও খালি নেই, একই সে বাগানে আজ এসেছে নতুন করি, শুধু সেই সেদিনের মালি নেই। উদ্দীপকের সাথে সেই দিন এই মাঠ কবিতার ভাবগত ঐক্য রয়েছে, প্রকৃতির অবিনশ্বরতা, ওই যে আগের কথাই, রাইট। জীবনের অসীমভাবী পরিণতিতে, অবশ্যই আমাদের জীবনের শেষ পরিণতি আছে, তার জীবনের অবশ্যম্ভাবী পরিণতিতে, এই দুটোর কথাই বলা হয়েছে। একটা হচ্ছে প্রকৃতির অবিনশ্বরতা, আর একটা হচ্ছে জীবনের অবশ্যম্ভাবী পরিণতিতে। হয়ে গেল এটাই। সেই দিন এই মাঠ কবিতার স্বপ্নকে সোনার সাথে তুলনা করার কারণ হলো স্বপ্ন চিরন্তর। সেই দিন এই মাঠ কবিতার স্বপ্নকে সোনার সাথে তুলনা করার কারণ হলো স্বপ্ন চিরন্তন। আমি তো মরে যাব, রেখে যাব সবই গানের সাথে। সেই দিন এই মাঠ কবিতার কোন ভাবের সঙ্গতি রয়েছে? মৃত্যু চেতনা, মৃত্যু চেতনা। সেই দিন এই মাঠ কবিতার কোন ভাবের সঙ্গতি রয়েছে? মৃত্যু চেতনা, মৃত্যু চিরন্তন। আচ্ছা, ওকে। কবি স্বপ্নকে কিসের সাথে তুলনা করেছেন? সোনার সাথে। এটা আমাদের হয়ে গেল চালতা ফুল চিরকালে শিশিরের জলে ভিজবে কারণ প্রকৃতি চিরস্থায়ী। চালতা ফুল চিরকাল শিশিরের জলে ভিজবে কারণ প্রকৃতি চিরস্থায়ী। চালতা ফুল চিরকাল শিশিরের জলে ভিজবে কারণ প্রকৃতি চিরস্থায়ী।
খেয়া নৌকাগুলো কোথায় এসে লেগেছে? চরের কাছে। একটু আগে আমরা দেখে আসছি, খেয়া নৌকাগুলো কোথায় এসে লেগেছে? চরের কাছে। খেয়া নৌকাগুলো কোথায় এসে লেগেছে? চরের কাছে। সেই দিন এই মাঠ কবিতায় মানুষের গড়া সভ্যতার নশ্বরতা প্রকাশ পেয়েছে যে চরণে, সেটা হচ্ছে এশিরিয়া। এখানে দেখো, এশিরিয়া ধুলো আজ, বেবিলন ছাই হয়ে আছে। এটা আমরা শুরুর একবার এমসিকিউ দেখে আসছি। সেই দিন এই মাঠ কবিতায় মানুষের গড়া সভ্যতার নশ্বরতা প্রকাশ পেয়েছে কোন চরণে? এই একটা চরণের কথাই বলা হলো। এশিরিয়া ধুলো আজ, বেবিলন ছাই হয়ে আছে। সেই দিন এই মাঠ কবিতার কবির স্বপ্ন কিরূপ? স্বপ্ন মরে না, স্বপ্ন চিরন্তনের কথা বলা হয়েছে। শিশিরের জলে ভেজা চালতা ফুলের সৌন্দর্য কেমন? প্রাণময়, প্রাণময়। সেই দিন এই মাঠ কবিতায় কয়টি সভ্যতা বিলুপ্তির কথা বলা হয়েছে? দুটি। সেই দিন এই মাঠ কবিতায় কয়টি সভ্যতা বিলুপ্তির কথা বলা হয়েছে? দুটি। এরপর আমরা দেখব হচ্ছে পল্লী জননী। পল্লী জননী কবিতায় রুগ্ন ছেলে তার মাকে সাত নড়ি শিকা ভরে কি রাখতে বলেছে? ঢ্যাপের মোয়া, ঢ্যাপের মোয়া। তাহলে পল্লী জননী কবিতায় রুগ্ন ছেলে তার মাকে সাত নড়ি শিকা ভরে কি রাখতে বলেছে? ঢ্যাপের মোয়া। দূর চাই কিবা সংখ্যায় মার পরাণ উঠিছে ভরি, এ চরণে পুত্রের জন্য ফুটে উঠেছে মায়ের আশঙ্কা। ধূর চাই কিবা সংখ্যায় মার পরাণ উঠেছে ভরি, এ চরণে পুত্রের জন্য ফুটে উঠেছে মায়ের আশঙ্কা। তাহলে আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এরপরে ফোড়ায় এসেছে তেল, এই বাক্য দ্বারা যা প্রকাশ পেয়েছে তা হলো ছেলের মৃত্যু আসন্ন। ফোড়ায় এসেছে তেল, এ বাক্যে যা প্রকাশ পেয়েছে তা হলো ছেলের মৃত্যু আসন্ন। শিহরে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু, চরণটিতে কি প্রকাশ পেয়েছে? ছেলে হারানোর আশঙ্কা। ওই একই রকম, মানে 85 এবং 86টা একই রকম। শিহরে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু, চরণটিতে কি প্রকাশ পেয়েছে? ছেলে হারানোর আশঙ্কা। বিরোহিণী ডাক ডাকিছে ঝুরি ঝুরি বলতে পল্লী জননী কবিতায় কোন পাখির কথা বোঝানো হয়েছে? ডাহুক। তাহলে ডাহুক পাখির কথা বলা হয়েছে। বিরোহিণী ডাক ডাকিছে ঝুরি ঝুরি বলতে পল্লী জননী কবিতায় কোন পাখির কথা বলা হয়েছে? ডাহুক। বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, দিন নাহি চোখে তার, পুত্র তাহার হুমায়ুন বুঝি বাসে না এবার আর। উপরের চরণদ্বয়ে প্রকাশ পেয়েছে পল্লী জননী কবিতার সন্তানের আরোগ্য কামনা, সন্তানের আরোগ্য কামনা। মানে এই টাইপের এমসিকিউগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আসার মতো। যে উদ্দীপকটা তোমরা এখন দেখলে, বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, দিন নাহি চোখে তার, পুত্র তাহার হুমায়ুন বুঝি বাসে না এবার আর। সন্তানের আরোগ্য কামনা করা হয়েছে। উক্ত দিক প্রকাশ হওয়ার কারণটা কি? কানা কুয়া পাখির ডাক, সন্তানের মুমূর্ষু অবস্থা, জীবন প্রদীপ নিভে আসা, এটার কথা বলা হয়েছে। কানাকোর ডাক বাদুর পাখার ঝাপটানির পল্লী মায়ের মনে কোন আশঙ্কা তৈরি করে? ওই ছেলেকে হারানো, একটাই ছেলে হারানোর। কানাকোর ডাক বাদুরের পাখার ঝাপটানি পল্লী মায়ের কোন আশঙ্কা তৈরি করছে? এটা হচ্ছে ছেলেকে হারানো। পল্লী জননী কবিতার মূল সুর কি? অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ, অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ, এটাই হচ্ছে পল্লী জননী কবিতার মূল সুর। অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ। আচ্ছা, পল্লী জননী কবিতায় সন্তানের জন্য অমঙ্গলের প্রতীক কোনটি? হুতুম, হুতুম পেঁচা। আচ্ছা, হুতুম। পল্লী জননী কবিতায় সন্তানের জন্য অমঙ্গলের প্রতীক কোনটি? হুতুম। পল্লী জননী কবিতায় পল্লী জননীর সঙ্গে মিল রয়েছে কার? ডাহুক পাখির। পল্লী জননী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? রাখালি। তারই সাথে সাথে বিরোহী মায়ের একলা পরাণ দোলে, এ চরণে দোলে শব্দ দ্বারা পল্লী জননী কবিতায় বোঝানো হয়েছে শঙ্কা এবং হচ্ছে ভয়, শঙ্কা এবং হচ্ছে ভয়। পল্লী জননী কবিতায় সম্মুখে তার ঘোর কুজ্ঝটি, মহাকাল রাত পাতা, চরণটিতে প্রকাশ পেয়েছে সন্তানের মৃত্যু আশঙ্কা এবং হচ্ছে নিরাশার নিস্তব্ধতা। চিন্তা করে দেখো কত কঠিন, প্রত্যেকটা এমসিকিউ যদি না পড়ে যায় এক্সাম হলে কেমন হবে। 1 আর হচ্ছে 2, সন্তানের মৃত্যু আশঙ্কা, নিরাশার নিস্তব্ধতা। সন্তানের মৃত্যু আশঙ্কা, নিরাশার নিস্তব্ধতা।
কুয়াশা কাফন পরে কারা চলে জোনাকি মেয়েরা। কুয়াশা কাফন পরে কারা চলে জোনাকি মেয়েরা। মুসলমানের আড়ং দেখিতে নাই। মুসলমানের আড়ং দেখিতে নাই। মায়ের এই কথা বলার কারণ ছিল দারিদ্র। মুসলমানের আড়ং দেখিতে নাই। আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি, ক্যান্সারের আক্রান্ত সমরের অবস্থা ভালো না। ডাক্তার বলেছেন সময় আর বেশি দিন, মানে সমর আর বেশি দিন বাঁচবে না। এখানে সমর হবে, সমর আর বেশি দিন বাঁচবে না। সমর মাকে বলে ভালো হয়ে খেলতে গেলে মা যেন নিষেধ না করে। এই কথা শুনে মার চোখ শুধুই অশ্রু। এটা আমরা বুঝতে পারছি কাহিনী কী হবে। সমরের কথায় পল্লীজনী কবিতায় খোকার কোনটি প্রকাশ পেয়েছে? অন্যায় আবদার। উদ্দীপকের মা এবং পল্লীজনী কবিতার মা উভয়ের মধ্যে ফুটে উঠেছে মাতৃসত্তার প্রকৃত সত্য, রাইট, সন্তানের প্রশান্তি। মাতৃসত্তার প্রকৃত সত্য এবং সন্তানের প্রশান্তি। বাইরে নাচে জোনাকি আলোয় থমথম কালো রাত কি অর্থে প্রকাশ করেছে? দুঃখের দেখো অসহনীয় সংকেত, তাহলে দুঃখের অসহনীয় সংকেত। বাহিরেতে নাচে জোনাকি আলোর থমথম কালো রাত, তাহলে দুঃখের অসহনীয় সংকেত। ঝড়ে কাঁপে যেন নীরের পাখিটি জড়ায় মায়ের ডানা, এটা আমরা পড়ে আসছি। এটা বাঁচার তীব্র আকাঙ্ক্ষা বলা হয়েছে, বাঁচার তীব্র আকাঙ্ক্ষা। পল্লীজননী কী কারণে ছেলেকে মেলায় যেতে দেননি? এটা হচ্ছে অর্থ কষ্টের কারণে। পল্লীজননী কী কারণে ছেলেকে মেলায় যেতে দেয়নি? সেটা হবে অর্থ কষ্টের কারণে। বাদশা বাবর কাঁদিয়া ফিরিয়েছে, দিন নাহি চোখে তার, পুত্র তার হুমায়ুন বুঝি, এটা একবার পড়ে আসছি। পল্লী মায়ের অধিকাংশের বাদশা বাবরের সঙ্গে মিল পাওয়া যায় পল্লী মায়ের। পল্লীজননী কবিতা ছেলেটি তার মাকে যত্ন করে কোনটি রাখতে বলেছে? লাটাই। তার মাকে বলেছে যত্ন করে রাখবা কোনটা? লাটাই। তার মাকে তার ছেলে বলেছে বলে কোনটা যত্ন করে রাখবে? লাটাই। আচ্ছা, এরপরে যে কথা ভাবিতে পরাণ শিহরে, কোন কথা? ছেলের মৃত্যুর কথা। যে কথা ভাবিতে পরাণ শিহরে, এটা হবে ছেলের মৃত্যুর কথা। আমরা আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। রহমত অভাবের তাড়নায় আফগানিস্তান থেকে এদেশে ব্যবসা করতে এসে কিশমিশ এবং বাদাম জুস নিয়ে মিনির ক্ষুদ্র মনটি জয় করেছিল। বাদাম জুস হবে, এটা ঠিক করা হয় নাই, তোমরা বুঝে নিবা। কেননা মিনির মধ্যে সে তার কন্যা রত্নকে খুঁজে পায়। উদ্দীপকের রহমতের প্রতিনিধি হিসেবে পল্লীজননী কবিতায় যাকে পায় সেটা হবে ছেলেটির মা। এখানে ছেলেটির মা। উক্ত চরিত্রের মধ্যে প্রকাশের দিকটি পল্লীজননী কবিতায় কি হবে? দরিদ্রতার কষাঘাত, অপত্য স্নেহে অনিবার্য আকর্ষণ, অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ, দরিদ্রতার কষাঘাত, অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ। শোনো মা আমার লাটাই কিন্তু রাখিও যতন করে, এই যে সেই লাইনটা, শোনো মা আমার লাটাই কিন্তু রেখো যতনে। ছেলেটির কথাই ফুট উঠেছে আবদার করেছে মায়ের কাছে। পল্লীজননী কবিতায় রুগ্ন ছেলেটির মুমূর্ষু অবস্থাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? নিভু দ্বীপ। রুগ্ন ছেলেটির মুমূর্ষু অবস্থাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? নিভু দ্বীপ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে চরণটির ভাবার্থ কোন কবিতার প্রকাশ পেয়েছে? পল্লীজননী। ওই যে আমার সন্তান বলা হয়েছে পল্লীজননী। পল্লীজননী কবিতায় ডাহকের ডাকের সাথে সাদৃশ্য রয়েছে মায়ের অস্থিরতার, মায়ের উৎকণ্ঠার। পল্লীজননী কবিতায় ডাহকের সাথে সাদৃশ্য রয়েছে মায়ের অস্থিরতার, মায়ের উৎকণ্ঠার। প্রিয় শিক্ষার্থী, আশা সিকান্দার আবু জাফর। কোথায় মানুষেরা নির্ভাবনায় ঘুমিয়ে থাকে? জীর্ণ বেড়ার ঘরে। কোথায় মানুষেরা নির্ভাবনায় ঘুমিয়ে থাকে? তাহলে আশা কবিতায় বলা হয়েছে জীর্ণ বেড়ার ঘরে। ওকে, তারপর আমরা দেখব হচ্ছে পরের যে এমসিকিউটা। অখিল চন্দ্র সম্পদের মোহে না থেকে সাধারণ জীবনযাত্রার প্রতি অনুরক্ত। উদ্দীপকের অখিল চন্দ্রের মনোভাবে আশা কবিতার কোন ভাব ধরা পড়েছে? নির্মোহ। অখিলচন্দ্র সম্পদের মোহে না থেকে সাধারণ জীবনযাত্রার প্রতি অনুরক্ত। উদ্দীপকের অখিলচন্দ্রের মনোভাব আশা কবিতার কোন ভাব ধরা পড়েছে? সেটা হবে নির্মোহ।
পরীক্ষায় ঠিক এই টাইপের একটা উদ্দীপক থাকবে, অখিল চন্দ্র না নিয়ে অন্য কারোর নাম থাকবে, অন্য কোনো একটা উদ্দীপক থাকবে। তার মানে এই কবিতা থেকে উদ্দীপক নির্ভর প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আশা, কবিতা অনুসারে মানুষের আয়ু কমে কেন? বিত্ত সুখের দুর্ভাবনায়। আমার অনেক টাকা পয়সা চাই, অনেক কিছু চাই, বিত্ত সুখের দুর্ভাবনায় মানুষের আয়ুটা কমে যাচ্ছে। সুধালো সেজন, সাগর হইতে কে অধিক ধনবান? জ্ঞানী বলে বাসা, তুষ্ট হৃদয় তার সে গরিয়ান। এটা অনেক আগে পড়েছিলাম এই কবিতাটি। চরণ দুটির ভাবের সাথে তোমার পাঠ্য কোন কবিতার ভাবের মিল আছে? খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, কোন কবিতার ভাবের মিল আছে। এই জন্য আমি বলি এই টাইপের কোশ্চেন যতগুলো আসবে সবগুলো বলবো আমি কমন আসছে। কেন? আমি মূল ভাবটা সবগুলো কবিতার বারবার পড়তে বলেছি। কবি কিসের অন্তরালে হারিয়ে যেতে চান? কান্না হাসির অন্তরালে হারিয়ে যেতে চান। প্রিয় শিক্ষার্থী, আর একটা বিষয় একটু শেয়ার করি। শুল্কা দ্বাদশী মানে হচ্ছে চাঁদের 12তম দিন। সেটা হয়তো আমার যে টেস্ট পেপার বা গাইডে ভুল উত্তর ছিল। আমি তো প্রথম কমেন্টে সেটা কারেকশন করে লিখে দিয়েছি, অনেকে সেটা দেখেই না, মূল ভিডিও তারা শুনেই না। বলে দিয়েছি যদি কোনো কারণে ধরা পড়ে তোমরা সঠিক তথ্য দিয়ে যদি আমাকে হেল্প করো তাহলে প্রথম কমেন্টে কারেকশনটা দিয়ে দিব। সিম্পলি একটা বিষয়, আমি আর তুমি একে অপরের পরিপূরক, এটা মাথায় নিয়ে মূলত পড়ালেখাটা করতে হবে। আশা কবিতাটি কোন বিষয়কে স্মরণ করিয়ে দেয়? পরার্থপরতা, খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা। আশা কবিতাটি কোন বিষয়কে স্মরণ করিয়ে দেয়? পরার্থপরতা। যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই। আশা কবিতার তুচ্ছ শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? সামান্য। তুচ্ছ মানে তো সামান্যকেই বোঝায়। মানুষের নিশ্ছিদ্র ঘুমের নিশ্চয়তা দিতে পারে কোনটি? নির্ভাবনা। খুবই সুন্দর একটা লাইন। নির্ভাবনা, যার চিন্তা নাই, চিন্তা থাকলে ঘুম আসে না। কোনটির মাঝে জীবনে মহত্ব নিহিত থাকে? মানব প্রেম। কোনটির মাঝে জীবনে মহত্ব নিহিত থাকে? মানব প্রেম। হয়ে গেল। এরপর আমরা দেখব হচ্ছে কবি নব্য জগতে হারিয়ে যেতে চান কেন? জাগতিক জটিলতার কারণে। কবি নব্য জগতে হারিয়ে যেতে চান কেন? জাগতিক জটিলতার কারণে। আমি কোনো আগন্তুক নই, আহসান হাবিব। আমি কোনো আগন্তুক নই। কবিতায় বাতাস ছিল কেমন? জলজ। বাতাস ছিল স্নিগ্ধ, অনেকে মনে করবে স্নিগ্ধ বা কোমল, আসলে বলা হয়েছে জলজ। নিশিন্দা শব্দের অর্থ কি? গ্রামীণ এক ধরনের গাছ হচ্ছে নিশিন্দা। নিশিন্দা হচ্ছে শব্দের অর্থ কি? গ্রামীণ এক ধরনের গাছ। আমি কোনো আগন্তুক নই। কবিতায় কবি গায়ে কি লেগে আছে? মাটির সুবাস লেগে আছে। কবির গায়ে লেগে আছে মাটির সুবাস। কবির গায়ে লেগে আছে মাটির সুবাস। আমি কোনো আগন্তুক নই। কবিতায় কবির অস্তিত্বে কি গাথা আছে? নদীর কিনারা। আমি কোনো আগন্তুক নই, কবিতায় কবির অস্তিত্বে কি গাথা আছে? নদীর কিনারা। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা আসবো হচ্ছে আমাদের পরের যে রানার। রানার এর জীবনের দুঃখ কে জানবে? পথের তৃণ। রানার এর জীবনের দুঃখ কে জানবে? পথের তৃণ। রানারের জীবনের দুঃখ কে জানবে? পথের তৃণ। দস্যুর ভয়ের চেয়েও রানার সূর্য ওঠাকে বেশি ভয় পায় কেন? দায়িত্ববোধের কারণে। দস্যুর ভয়ের চেয়েও রানার সূর্য ওঠাকে বেশি ভয় পায় কেন? দায়িত্ববোধের কারণে। রানারের কাছে পৃথিবীটা কালো ধোঁয়া মনে হয় কেন? অভাবের কারণে। রানারের কাছে পৃথিবীটা কালো ধোঁয়া মনে হয় কেন? অভাবের কারণে। রানারের কাছে পৃথিবীটা কালো ধোঁয়া মনে হয় কেন? অভাবের কারণে। রানার কবিতায় কবির মূল ভাবনাটা আসলে কি? মানুষ হিসাবে শ্রমজীবী মানুষের মহত্ব। মানুষ হিসাবে শ্রমজীবী মানুষের মহত্ব। রানার কবিতাটি কোন কাব্য থেকে সংকলন করা হয়েছে? ছাড়পত্র। রানার কবিতাটি কোন কাব্য থেকে সংকলন করা হয়েছে? ছাড়পত্র। আচ্ছা, আমরা পরের কবিতায় চলে যাব। এরপরে দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শামসুর রহমান। শাহবাজপুরের জোয়ান কৃষকের নামটা কি? সগির আলী। শাহবাজপুরের জোয়ান কৃষকের নাম ছিল সগির আলী।
মেঘনা নদীর বক্ষ মানে দক্ষ মাঝিটাকে মতলব মিয়া। মেঘনা নদীর দক্ষ মাঝি কে? সে ছিল হচ্ছে মতলব মিয়া। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কার ফুসফুস এখন পোকার দখলে বলা হয়েছে? রুস্তম শেখের কথা বলা হয়েছে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় খই ফোটালো দ্বারা কি বুঝিয়েছেন? প্রচণ্ড গুলি বর্ষণ। খই ফোটালো মানে হচ্ছে প্রচণ্ড গুলি বর্ষণ হচ্ছে, এটাকে বলা হয়। ভগ্নস্তূপের মধ্যে দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে হবে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। এই আর্তনাতে নিচের কোনটি প্রকাশ পেয়েছে পাকিস্তানিদের প্রতি ঘৃণা? তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় সগির আলী কে ছিলেন? ওই যে শাহবাজপুরের জোয়ান কৃষক ছিলেন তিনি, শাহবাজপুরের ছিলেন জোয়ান কৃষক। আচ্ছা, এরপরে আমরা পরের যে কবিতাটি আছে সেটা হচ্ছে আমার পরিচয়, সৈয়দ শামসুল হক। আমার পরিচয় কবিতায় কবি আমাদের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের পরিচয় দিতে কোন অনুষঙ্গটি ব্যবহার করেছেন? পাহাড়পুরের বৌদ্ধবিহার। তিনি ব্যবহার করেছেন পাহাড়পুরের বৌদ্ধবিহার। আমার পরিচয় কবিতায় কবি কাদের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের পরিচয় দিতে কোন অনুষঙ্গটি ব্যবহার করেছেন? পাহাড়পুরের বৌদ্ধবিহার। এরপর আমরা দেখব হচ্ছে আমার পরিচয় কবিতায় সওদাগরের ডিঙার বহর কোন পরিচয় বহন করে? বাণিজ্যিক ঐতিহ্য। আমার পরিচয় কবিতায় সওদাগরের ডিঙার বহর কোন পরিচয় বহন করে? বাণিজ্যিক ঐতিহ্য। ক্ষুদিরামকে কেন হত্যা করা হয়েছিল? ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য। ক্ষুদিরামকে কেন হত্যা করা হয়েছিল? ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য। হাজী শরীয়তুল্লাহর আন্দোলনকে ফরায়েজি আন্দোলন বলার কারণ কি? ধর্মাশ্রয়ী কুসংস্কার বিরোধী আন্দোলন ছিল বলে। ধর্মাশ্রয়ী কুসংস্কার বিরোধী আন্দোলন, এটা ছিল হাজী শরীয়তুল্লাহর আন্দোলনকে ফরায়েজি আন্দোলন বলার কারণ। সৈয়দ শামসুল হকের শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় কোন ধরনের রচনা? এটা হচ্ছে নাটক। পায়ের আওয়াজ পাওয়া যায় কোন ধরনের রচনা? এটা হবে নাটক। আমার পরিচয় কবিতায় শেষ চরণে কবি কিসের ছবি আঁকার প্রতিজ্ঞা করেছেন? সাম্যের। খুবই ইম্পর্ট্যান্ট। আমার পরিচয় কবিতায় শেষ চরণে কবি কিসের ছবি আঁকার প্রতিজ্ঞা করেছেন? সাম্যের। চর্যাপদের পাণ্ডুলিপি কে আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ হবে, এখানে বজ্রকণ্ঠ থেকে, এখানে জয় বাংলার বজ্রকণ্ঠ বলতে বোঝানো হয়েছে বাঙালির ঐক্য এবং সংহতির শক্তি। ঐক্য এবং সংহতির শক্তি। বাকিটুকু আর না বললাম, পরীক্ষায় সম্ভবত এই কোশ্চেন আসবে না, এটা স্পেশাল 199টা। ওকে, আমরা পরের চলে যাই। এটা হচ্ছে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? এইটা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? লাস্টের এই অংশটা বাদ যাবে, পরিচয় চলে আসছে। ওকে, নির্মলেন্দু গুণ। স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো এই পর্যন্তই শেষ, পরিচয় কিন্তু নাই। এটা কিন্তু আবার কাটা, এটা আবার কিন্তু মনে করো না, এই অংশটা কিন্তু নাই। গণসূর্যের মঞ্চ বলতে কেমন মঞ্চ বোঝানো হয়েছে? উদ্দীপ্ত। চির উন্নত মমশির চরণটি স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতার কোন ভাবকে ধারণ করে? সংগ্রামী চেতনা। চির উন্নত মমশির মানে সংগ্রামী চেতনা। মোরা একটি ফুলকে বাঁচাও বলে যুদ্ধ করি চরণটি তোমার পাঠ্য বইয়ের কোন কবিতার ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ? দেখো, মনে পড়ে আমি শুরুর কবিতায় বলেছিলাম কোন কবিতার ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ? তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। কবি নির্মলেন্দু গুণ রচিত শিশুতোষ উপন্যাস কোনটি? কালো মেঘের ভেলা। কালো মেঘের ভেলা। স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো কবিতায় কপালে কবজিতে লাল শালু বেঁধে কে ছুটে এসেছিল? লোহার শ্রমিক। কপালে কবজিতে লাল শালু বেঁধে কে ছুটে এসেছিল? লোহার শ্রমিক। এরপরে ৭১-এর দিনগুলি রচনায় নির্লজ্জ মিথ্যা ভাষণে ভরা বিবৃতি কাগজে বের হয়েছিল কী বারে? সোমবার। ওই দিন ৫৫ জন বুদ্ধিজীবী এবং শিল্পীর নামে। ৫৫ জন বুদ্ধিজীবী ও হচ্ছে শিল্পীর নামে। যাক, ২৩১ নম্বর কোশ্চেনটা আগেই রিপিট করে ফেলেছি, মানে আগেকবার পড়ে ফেলেছি। আচ্ছা, আমরা পরের কোশ্চেন চলে যাব। এরপর দেখতে পাচ্ছি আমাদের পরে যেটা আছে সেটা হচ্ছে অনেক বেশি ছিল এই অধ্যায় থেকে,
মানে কবিতা থেকে সাহসী জননী বাংলা, কামাল চৌধুরী। রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই মুক্তিযোদ্ধাটা আসলে কে? তেজি তরুণ। অর্থাৎ আমার আগের সাজেশন যারা ক্রয় করছিল কিছুটা আমি পরিবর্তন করে দিয়েছি। রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই মুক্তিযোদ্ধা কে ছিল? তেজি তরুণ। সাহসী জননী বাংলা কবিতায় তোমাদের বা তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি 9 মাসে বলতে কি বুঝিয়েছেন? প্রতিশোধ নিয়েছে, প্রতিশোধ। তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি 9 মাসে, প্রতিশোধ। কে দেখালো মহাপ্রতিরোধ? প্রতিরোধের সাথে সম্পর্কযুক্ত কারা? বাঙালি জাতি। আমরা উদ্দীপকটা পড়ে ফেলি। বাঙালি মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। কত আগে থেকে শিখে আসছে, এই একবার মুখস্থ হয়ে গেছে বাচ্চাদের পর্যন্ত, এটা শিখে আসছে একবার ছোট অবস্থায় থাকা অবস্থায়। বাংলাদেশ লাভ করে স্বাধীন দেশের মর্যাদা। উদ্দীপকে সাহস জননী বাংলা কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? প্রতিশোধ। এরপরে উদ্দীপকের সাহস জননী বাংলা কবিতার কোন পংক্তির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? এই যে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, 261 নাম্বার। চিন্তা করে দেখো, আমাকে লাইন দেখে বুঝতে হবে কোন লাইনের সাথে এটা মিলে। এবার বাঘের থাবা ভোজ হবে আত প্রতিশোধে, ওই যে প্রতিশোধ লাস্ট, এবার বাঘের থাবা ভোজ হবে আত প্রতিশোধে। আমরা আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, আমরা দুর্বল নিরহ বাঙালি। এই বাঙালি শব্দের কেমন সুমধুর তরল কোমল ভাব প্রকাশ হয়। আহা, উদ্দীপকটি যে কবিতার বিপরীত ভাব প্রকাশ হয়, বিপরীত ভাব, সাহসী জননী বাংলা। দুর্বল জাতির কথা বলা হয়েছে, কিন্তু ওখানে দুর্বল নিরহ কথা বলা হয় নাই। সাহসী জননী বাংলায় অন্যটা বলা হয়েছে। আলোচ্য কবিতায় বাঙালির কোন বৈশিষ্ট্য মানে প্রকাশিত হয়েছে? প্রতিবাদিতার। আর এখানে বলছে প্রতিবাদী না, মানে বিপরীত। সাহসী জননী বাংলা কবিতায় শত্রুরা বাঙালিকে কোন জাতি মনে করত? অনার্য, অনার্য, অনার্য মনে করত। আচ্ছা, আমরা চলে যাই আমাদের সেই আরেকটা দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের পর্ব নাম্বার হচ্ছে, দেখো, শেষ সহপাঠ, যেটা আমি আরেকটা ভিডিও দিতে চেয়েছিলাম, কিন্তু এখন তোমাদের সময় যেহেতু কম একত্রেই দিয়ে দিচ্ছি। তোমরা এইটা একটু মনে রাখবা, স্পেশালি লাস্টে যেটা দেওয়া আছে, লাস্টের এই কথাটা তোমরা অবশ্যই মনে রাখবে। লাস্টের এই কথাটা অনেকেই কাজটা করে, দেখো এই জন্য এটা আমি লিখে দিয়েছি। আমার ম্যাক্সিমাম শিটের মধ্যে এখন এটা লেখা আছে, এবং এই লেখাটা ইতিমধ্যে আমি ফেসবুক পেজে এটা কিন্তু শেয়ার করেছি। যারা, বলে দিই, যারা ঠিক এই কথাটি, উপরের কথা একটু পড়ে নাও তোমরা, দেখো এইটা মনে হয় অনেকে হয়তো আজকে লাগবে, হাতে ঘা লাগবে। আম্মাজান বলে, কি বলে? এই শব্দটা যদি তাদের গ্রুপে যারা এই কাজটা করেছে, যারা ইতিমধ্যে জানো, তাদের গ্রুপে সেমভাবে লিখে দিতে পারো এবং আমাকে স্ক্রিনশট দেখাও। গণিত পরীক্ষার আগে তোমাদের আমি 12টি কোশ্চেন তোমাকে আমি আলাদাভাবে দিয়ে দিব ফ্রিতে। কয়টি কোশ্চেন? মাত্র 12টি সৃজনশীল প্রশ্ন তোমাকে আলাদা করে দিব। যদি তাদেরকে দিয়ে আমাকে স্ক্রিনশট আকারে দেখাইতে পারো, হ্যাঁ স্যার দেখেন আমি দিয়েছি এগুলা, তাদের গ্রুপে তারা এই কাজটা করেছে, তাদের গ্রুপে আমি এগুলো দিয়েছি, আমাকে স্ক্রিনশট দিবে, তোমাকে এক্সট্রাভাবে আমি সহায়তা করব। অনলি 12টা সৃজনশীল প্রশ্ন দেবো ম্যাথের পরীক্ষার আগে। সেই 12টা কোশ্চেন করলে কী হবে সেটা আপাতত না বলি, জাস্ট বলে দিলাম। যারা দেখাবে 10-12টা করে কমেন্টস করে আসবে তাদের গ্রুপে, আমাকে স্ক্রিনশটে শেয়ার করবে, তাদেরকে আমি কথা দিলাম, তোমরা অবশ্যই আমার অন রেকর্ড শুনতেছো, তাদেরকে আমি আলাদাভাবে সহায়তা করব। চলো পরের কোশ্চেনটা দেখি। কাকতাড়ুয়া, সেলিনা হোসেন। যুদ্ধ ছাড়াও মরণ থাকে, এখানে মরণ বলতে কি বোঝানো হয়েছে? ক্ষুধা। যুদ্ধ ছাড়াও মরণ থাকে, এখানে মরণ বলতে কি বোঝানো হয়েছে? ক্ষুধা। আমি শোধ নিতে জানি, এ বাক্যে বোধার কোন ভাবটি ফুটে উঠেছে? প্রতিবাদ। শোধ নিতে জানি, প্রতিবাদ। তিনুর বয়স কত বছর ছিল? 1.5 বছর ছিল তিনুর বয়স। তুমি তো লড়াই করতে পারবে না, শুধু ওদের হাতে মরবে কেন? কাকতাড়ুয়া উপন্যাস কার প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে? হরি কাকুর স্ত্রীর সম্পর্কে, হরি কাকুর স্ত্রীর সম্পর্কে। তোমরা গাইড, সাপ্লিমেন্ট শুরু করে অন্যান্য জায়গায় যদি পড়ে থাকো, দেখবে এই কাকতাড়ুয়ার এখানে আছে প্রায় 300 থেকে 400 এমসিকিউ একটার মধ্যেই। বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দেয় কেন? প্রতিশোধ নিতেই সে আগুন দিয়েছিল। বুধা ধান ক্ষেতের কাদায় মিশে গিয়েছিল কেন? ভয়ে। বুকের ভেতর ধরে রেখেছে মুক্তিযুদ্ধ। বুধার প্রতি শাহাবুদ্দিনের এই উক্তির কারণটা কি ছিল? দেশপ্রেম।
এই টাইপের লাইনগুলো পরীক্ষায় বেশি আসবে। শুরুর দিকে আমি যে এমসিকিউগুলো তোমাদের পড়ে দেখালাম সবগুলো তোমাদের আমি দেখাইনি, যেহেতু পেইড শিক্ষার্থীদের এটা আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি, কারণ ইতিমধ্যে ওরা অনেক কমেন্টস করে বলে স্যার যদি সব ফ্রিতেই দিয়ে দেন তাহলে আমরা কিনবো কেন। এই জন্য আজকে কিছুটা স্কিপ করে গিয়েছি, গদ্য তোমাদের সম্পূর্ণ আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। বুধা কাকে ভিতর ডিম বলেছিল? রানীকে। আমি যার তার কাছে হাত পাতি না, আমি যার তার কাছে হাত পাতি না। বোধার এই উক্তিতে কী প্রকাশ পেয়েছে? আত্মমর্যাদাবোধ, তার আত্মমর্যাদাবোধ কিছুটা আছে। চোখ লাল হলে বোধার ভিতর কি জাগে? কিছু করার ইচ্ছা জাগে। মতিউর মনে মনে বোধার প্রশংসা না করে পারে না কেন? মাটি কাটার কাজে চটপটে ভঙ্গি দেখে, চটপটে ভঙ্গিটা দেখে এটা বলে। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পাড়ার সাবু এবং সাজু যুদ্ধে জড়িয়ে পড়ে। সাবু এবং সাজুর সাথে সাদৃশ্যপূর্ণ চরিত্র হচ্ছে আলী আর হচ্ছে মিঠু। আলী আর হচ্ছে মিঠু। আহাদ মুন্সির বড় ছেলের নামটা কী ছিল? মতিউর। এই টাইপের ছোটো ছোটো কোশ্চেনগুলো খুব ঝামেলা করে। আহাদ মুন্সির বড় ছেলের নাম কী ছিল? মতিউর। আর কোনো এমসিকিউ খুঁজে পায় না। আহাদ মুন্সির বড় ছেলের নাম মনে রেখে আমার কী হবে, ভবিষ্যতে আমার কী লাভ হবে? আশ্চর্য ধরনের পড়ালেখার সিস্টেম। আমিও তোমার সঙ্গে যুদ্ধ করব, কথাটি কার? কুন্তী। আমিও তোমার সঙ্গে যুদ্ধ করব, কথাটি কার? কুন্তী। তোকে দেখে আমাদের সাহস বেড়ে গেছে। আলীর এ কথায় কি প্রকাশ পেয়েছে? মনোবলের দৃঢ়তা। নিজের বোঝা নিজেই বইব, বোধার এ বক্তব্যে কি ফুটে উঠেছে? স্বনির্ভরতা। বোধার মতে রাতের বেলায় সিপাহীগুলো বাংকারে শুয়ে কি দেখবে? কি বলছে? হাউইবাজি। হাউইবাজি সে দেখবে। বাংকার দেখতে যে দেয় বোধা ফৌজু চাচার প্রতি কি প্রকাশ করে? বিনয়। বাংকার দেখতে যেতে দেয় বোধা ফৌজু চাচার প্রতি কি প্রকাশ পায়? তাহলে ফৌজু চাচার প্রতি বিনয়। কি খেলে বোধার মগজ ভরে? এটা হচ্ছে বাতাস। কি খেলে? বাতাস খেলে। বুকের ভেতর কি ধরে রেখেছে? মুক্তিযুদ্ধ। তাহলে আমাদের উপন্যাসের নায়ক বুকের ভেতর কি ধরে রেখেছে? মুক্তিযুদ্ধ। বলতার ডাককে কিসের সাথে তুলনা করে? এটা হচ্ছে চাচির কণ্ঠস্বর। তাহলে নায়ক সাহেব বলতার ডাককে কিসের সাথে তুলনা করেছে? সেটা হচ্ছে চাচির কণ্ঠস্বর। বুধা কাকে ভিতর ডিম বলেছিল? রানীকে। একবার রিপিট করে ফেলেছি। দেখো আমি সবচেয়ে কমন 22টি প্রশ্ন তোমার এখানে আলোচনা করে দিলাম, 22টি। এবার আমরা যাবো হচ্ছে টোটাল আমাদের যে উপন্যাস আছে সেই উপন্যাসে আমরা নাটকে চলে যাবো। এবার নাটকে আমাদের কি দেয়া আছে? আমি টোটাল এখানে এমসিকিউ দিয়েছি হচ্ছে 72টা, অর্থাৎ উপন্যাস থেকে মাত্র 72টা এমসিকিউ আমি দিয়েছি। এবার আসি বহিফির থেকে সৈয়দ ওয়ালিউল্লাহ। সাবাস মেয়ে তুমি, খোদেজা তাহেরাকে এ কথাটি কেন বলেছিল? তাহলে খোদেজা তাহেরাকে বলছে সাবাস মেয়ে তুমি। কেন বলছে? কারণ হাতেম আলীর জমিদারি নিলামে ওঠা এই সময়, এই প্রসঙ্গে সে বলেছে হাতেম আলীর জমিদারি নিলামে উঠেছে। বাকি ঘটনা তোমরা কম বেশি জানো। বহিপীরের প্রথম স্ত্রীর ইন্তেকাল হয় কত বছর আগে? 14 বছর আগে তিনি মারা গিয়েছেন। 14 বছর আগে তিনি মারা গিয়েছেন। জান দিমু তবু ধান দিমু না উক্তিটির ভাবার্থের প্রতিফলন ঘটেছে বহিপীর নাটকের কোন চরিত্রে? তাহেরা। আমি কি বকরি ঈদের গরু ছাগল নাকি? তাহেরার এ উক্তিতে প্রকাশ পেয়েছে। অনেকে দেখবা শুধুমাত্র এইটুকু আসছে, উত্তর হবে কি? প্রতিবাদ। বাস্তব যুক্তি। বৃদ্ধের সাথে বিয়েতে কিশোরের প্রচণ্ড দ্রোহ। নারীর ব্যক্তি স্বাধীনতা। 3টাকে নেওয়া হয়েছে। আমি শুরুতে অনেকবার বলেছি তোমরা টেস্ট পেপার গাইডের উত্তরপত্র নিয়ে আমার সাথে কোনো ধরনের কনভারসেশন আসবে না। তোমরা বলবে মূল বই এটা এইখানে আছে, একবার চেক করে দেখলেই হবে। আমি সেটা চেক করে প্রথম কমেন্টে দেওয়া রাখবো, তোমরা অবশ্যই প্রথম কমেন্টটা চেক করে রাখবা। ধর্মীয় কুসংস্কার এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকী চরিত্র কোনটি? এটা হচ্ছে হাশেম, আমাদের হাশেম সাহেব। ধর্মীয় কুসংস্কার এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকী চরিত্র হবে হাশেম। আমরা একটা উদ্দীপক, খুবই কমন একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। রহমান সাহেব সন্তানের লেখাপড়ার, এখানে লেখাপড়ার বানানটা একেবারে কেটে গিয়েছে, লেখাপড়ার খরচ নিয়ে বিপর্যস্ত, তাই বিশ্বস্ত নিকট আত্মীয়ের কাছে টাকা ধার চায়। সেখানে নিরাশ হলে সে দুশ্চিন্তাগ্রস্ত হয়, মানে টাকা পায় নাই।
উদ্দীপকের দুশ্চিন্তার কারণ বহিঃপীর নাটকে কোন বাক্যটির সাথে সাদৃশ্যপূর্ণ? হাতে মালের জমিদারি নিলামে ওঠা। সাহায্য চাইও কিন্তু সাহায্য পায় নাই। হাতে মালের জমিদারি নিলামে ওঠা। ওকে, পরের কোশ্চেন, বিয়ের ব্যাপার কি আইন মোকদ্দমা নাকি? বিয়ের ব্যাপার কি আইন মোকদ্দমা নাকি? বহিঃপীর নাটকের উক্তিটি কার, কে করেছিল? খোদেজা। বিয়ের ব্যাপার আইন মোকদ্দমা নাকি? এটা হচ্ছে খোদেজার। হাশেম আলীকে যুক্তিবাদী, আধুনিক এবং মানবিক অনুভূতি সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলে শিক্ষা, কারণ তিনিই ছিলেন আমাদের শিক্ষিত একজন ব্যক্তি আমাদের নাটকের মধ্যে, হাশেম আলী, আমাদের হাশেম সাহেব। একটা এমসিকিউ তার সম্পর্কে আমরা বলে আসছি, খোদেজার বুক কাঁপে কেন? তাহেরা পীর সাহেবের মুখের ওপর কথা বলেছে বলে। তাহেরা পীর সাহেবের মুখের উপরে কথা বলেছে বলে। নদীর একুল ভাঙে ওকুল করে, এই তো নদীর খেলা সকালবেলা, মানে সকাল সন্ধ্যাবেলা যেটাই বলি আমরা। এখন টোটাল এই গানটা একটা লাইন প্লাস এখানে উল্লেখ করা হয়েছে। উদ্দীপকের পরিস্থিতি বহিঃপীর নাটকের কোন চরিত্রের সাদৃশ্যপূর্ণ? হাতেম আলী। হাতেম আলীর সাথে এটা সাদৃশ্যপূর্ণ। জমিদারের থাক বা না থাক আমার তাতে কি আসে যায়? আমার কিছু আসা যায় না। বহিঃপীর নাটকের সংলাপটি কার? হাশেম আলীর। ওকে, একজন হাশেম এবং হাতেম মিলে ফেলো না তোমরা কিন্তু। কোনো মানুষ হঠাৎ আশাতীত কাজ করতে পারে। বহিঃপীর নাটকে উক্তিটি কে করেছে? বহিঃপীর। কোনো মানুষ হঠাৎ আশাতীত কাজ করতে পারে, বহিঃপীর নাটকে উক্তিটি আমাদের বহিঃপীরই করেছেন। নামে তালপুকুর ঘটি ডোবে না, এই প্রবাদের বাবার তো বহিঃপীর নাটকের কোন চরিত্রে প্রতীয়মান? দেখো কি কঠিন একটা বিষয়, হাতেম আলী। ওকে, তারপরে আমরা চলে যাই একবার শেষের দিকে। শেষে আমাদের কি আছে? শেষে আমি কয়েকটা ইম্পর্টেন্ট এমসিকিউ রেখেছি শেষের দিকে একবারে, খুবই ইম্পর্টেন্ট কয়েকটা এমসিকিউ নতুনভাবে নিয়ে আসি। বুঝি তবু বুঝি না উক্তিতে প্রকাশ পেয়েছে হাতেম আলীর অসহায়ত্ব। খুবই ইম্পর্টেন্ট, বুঝি তবু বুঝি না উক্তিটিতে প্রকাশ পেয়েছে হাতেম আলীর অসহায়ত্ব। এরপরে আসি আমরা পরের এমসিকিউটি, নাটকের প্রাণ কোনটি? সংলাপ। নাটকে সাধারণত কয়টি উপাদান থাকে? 4টি। বহিঃপীর নাটকের কেন্দ্রীয় চরিত্র কোনটি? বহিঃপীর। নাটকের চরিত্রগুলো কিসের ভেতর দিয়ে মুখর হয়? সংলাপের ভিতর দিয়ে এটা মুখর হয়ে ওঠে। আমি টোটাল এমসিকিউ দিয়েছি গদ্য থেকে হচ্ছে 304টা, পদ্য থেকে 308টা, 304, 308 এবং নাটক আর উপন্যাস মিলে হচ্ছে 128টি। আমার কাছে মনে হয় এই সাজেশনটি সবচেয়ে কম বাংলা প্রথম পত্র অনুযায়ী। অন্য কোনো সাবজেক্টে আমার এমসিকিউ 450-র বেশি যায়নি, মানে 400, 450-র মধ্যেই শেষ সর্বোচ্চ। আমাদের ম্যাথমেটিক্সে তো মাত্র 199টা, বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে 360টা, একেবারেই কম। বাট বাংলা প্রথম পত্রর এমসিকিউটা নিয়ে তোমরা খুবই সতর্কতা অবলম্বন করবে। আমি নিশ্চিত আমি যেভাবে বিশ্লেষণটা করেছি, এই শীটটা যদি তোমার কাছে থাকে 3 থেকে 4 ঘন্টার মধ্যে তোমরা খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যেতে পারবে। পিডিএফ ক্রয় করতে চাইলে শুধুমাত্র লিখবে আমি ক্রয় করতে চাই বাংলা প্রথম পত্র, এতটুকুই, নাথিং টু এলস। একেবারে বিস্তারিত কথা বলার কোনো সময় নেই। আমি নিশ্চিত এক্সাম হলে কোশ্চেন হাতে পাওয়ার পরে আমার কথা তোমাদের মনে পড়বে, যারা আমার সম্পূর্ণ সাজেশনটি ভালো মতো পড়েছো, কয়েকবার দেখেছো, আমার কথাগুলো ইনস্ট্রাকশনগুলো খুব ভালো মতো ফলো করেছো, তাদের পরীক্ষা কোনোদিনও খারাপ হবে না ইনশাল্লাহ। ভালো থাকো, আর তোমাদের প্রতি একবারে মন থেকে আমার দোয়া রইল।